ব্রহ্মচারী মহারাজকে তার গুরুর গুরুত্ব কতখানি। 2 নম্বর, যে মহানাম রামনাম সংকীর্তন আমরা করছি সেই মহানাম সংকীর্তনের গুরুত্ব কতখানি। 3 নম্বর, পরমপিতা কেন এই সন্তান দল সৃষ্টি করেছে, এই সন্তান দলের ভূমিকা কি, দায়িত্ব কর্তব্য কি, এই 3টে বিষয় আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। প্রথমে আমি গুরুর প্রসঙ্গে আলোচনায় যাই। সাউন্ড এত বাড়ানোর দরকার নেই। গুরু প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমি শুধু এটুকু বলবো, আমরা যে গুরুকে পেয়েছি তথাকথিত সমাজে যত গুরু মহান আছেন তাদের সাথে বালক ব্রহ্মচারী মহারাজের ফারাক কোথায়। আমরা বালক ব্রহ্মচারী মহারাজের নাম কীর্তন কেন করব, তার গুণকীর্তন কেন করব, সে বিষয়ে আমি আলোচনায় যাওয়ার আগে আমার 2 থেকে 3টে প্রশ্ন আছে। সেই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ পাই তবে আমি আলোচনা করবো, না আলোচনা করবো না। কারণ প্রথম কথা, আমি আলোচনা করতে জানি না। আলোচনা করবার যারা ছিলেন তারা সবাই প্রায় চলে গেছেন। এখন ঠাকুর ঘাড়ে ধরে কাকে দিয়ে কি করাচ্ছেন জানি না। আমি শুধু একটা প্রশ্ন প্রথমে করব, যে গুরু বালক ব্রহ্মচারী মহারাজকে আমরা পেয়েছি তিনি কেন এসেছেন। তিনি শিশু বয়স থেকে ঘোষণা করেছেন যে আমি আমার জীবন দশায় এই পৃথিবীকে একটা মহাপ্রলয়ের মাধ্যমে পরিবর্তন করে বেদের যুগ সত্যযুগ আনয়ন করব। এটা ঠাকুরের তাকে কিন্তু আশা, তাই না? তাহলে সেই অর্থে তিনি যদি চলে যান, তিনি যদি মারা যান, তাহলে বেদের যুগ প্রতিষ্ঠা হবে কি করে? তাহলে আমার প্রশ্ন, আমাদের কি সেই বিশ্বাসটা এখনো আছে যে আমাদের পরম পিতা ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ আছেন এবং আসবেন এবং মহাপ্রলয়ের মাধ্যমে বেদের যুগ সত্যযুগ প্রতিষ্ঠা করবেন? হ্যাঁ কিনা বলুন, রাম রাম রাম। তো এদিকে তো হাতই ওঠে, সবাই মিলে হাতগুলো বলে। তাহলে ঠাকুর আছেন, এটা আপনারা সবাই এখনো সেই বিশ্বাস আছে, তাই তো? 2 নম্বর, পরমপিতা বলেছেন যে এই রাম নারায়ণ রাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার, তাই তো? ঠাকুর বলেছেন। তাহলে এই যে যুগে আমরা বাস করছি, যে যুগে এক একটা দেশের হাতে, কারো হাতে 9,000, কোনো দেশের হাতে 13,000, কোনো দেশের হাতে 11,500, কোনো দেশের হাতে 5-6,000 করে, এরকম প্রত্যেকটা দেশের হাতে হাজার হাজার পরমাণু বোমা থাকা সত্ত্বেও সেই আণবিক যুগে যেখানে এক একটা অ্যাটম বোম, হাইড্রোজেন বোম, নিউট্রন বোম বাস করে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এত হাজার হাজার বোমা লাগবে না। সেই মাটিতে দাঁড়িয়ে বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাতিয়ার রাম ও নারায়ণ রাম। তাহলে ঠাকুরকে ভুল বলেছেন? ঠাকুর ভুল বলেছেন? ঠাকুরকে জানতেন না যে দেশের প্রত্যেকটা দেশের হাতে হাজার হাজার পরমাণু বোমা আছে? তাহলে কি আপনারা বিশ্বাস করেন যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার রাম ও রাম? তাহলে আপনারা যদি কামান, বন্দুক থেকে শুরু করে গুলিগুলা যা কিছু আপনাদের উপর আগামী দিনে যদি টর্চার হয়, কথার কথা বলছি, তাহলে আপনারা রাম নাম করবেন না ছেড়ে দেবেন? ঠাকুরকে অস্বীকার করবেন না স্বীকার করবেন? হাত উঠছে, বক্তৃতা দিয়ে দাম না। আমি কি বলবো সেটা আমার কথা, আপনি মনে কি বসুন। কারণ এটা আত্মপ্রস্তুতি পর্ব। কারণ আমরা যে মুহূর্তে দাঁড়িয়ে কথা বলছি এখন আর বক্তৃতার সময় নেই, তাই কি না? কারণ 40টা দেশের যুদ্ধ শুরু হয়ে গেছে অলরেডি। এখন বক্তৃতা দিয়ে বোঝাতে লাগবে না
যে বালব্রহ্মচারী কে কি করতে এসছে। এখন জনগণ বুঝতে পারছে হারে হারে যে 30-40 বছর ধরে সন্তানদল যা যা বলেছে সেগুলো এখন অক্ষরে অক্ষরে মিলছে, ঠিক কি না? সুতরাং এখন আর বক্তৃতা দিয়ে কি হবে, আমি বাস্তব পরিস্থিতির সঙ্গে ঠাকুরের ভবিষ্যৎবাণীগুলো মেলাবার চেষ্টা করছি এবং আমাদের ভাই বোনেরা সেই বুঝটা ধরে আছে কিনা পাকাপোক্তভাবে সেই আত্মসমীক্ষার আসল এটা, ঠিক কিনা? আজকের আত্মসমীক্ষার বড় প্রয়োজন হয়ে পড়েছে। আমরা এতদিন ধরে ঠাকুরের যে তত্ত্ব দর্শন শুনেছি, ঠাকুর যে ভবিষ্যৎবাণীগুলো করেছেন সেই ভবিষ্যৎবাণীগুলোর সাথে বাস্তবে কি কি মিলছে সেই বিষয়গুলো আমরা পর্যালোচনা করে নিজেদেরকে আত্মপ্রস্তুতি নেব। আজকের দিনে বক্তৃতাবাজির দিন আর নেই, এখন আত্মপ্রস্তুতির দিন। কে যাবে কে থাকবে হিসাব কে রাখবে, আগামী সে দিনগুলি চোখে ভাসছে, সেই দিন কিন্তু আসছে। কারণ ঢেউ কিন্তু আপনার বাড়ির পাশে এসে গেছে, ঢেউ আপনার বাড়ির পাশে এসে গেছে। ঠাকুর বলেছেন না, ইউরোপ থেকে যে ঢল নামছে সেই ঢল রাশিয়ার চিন্তক এক ধাক্কা গঙ্গার পাড় পর্যন্ত এসে থামবে। আমার কাজের প্রথম বই প্রকাশ 2 বাংলা 1। সুতরাং ঠাকুর আরো কি বলেছেন, পরম চৈতন্য মহাপ্রকাশ আলোর ঠাকুর বইটা পড়ে দেখবেন। সেখানে ঠাকুর বলছেন আগে বাংলাটাকে গোছানো হবে, তা দেখে সারা ভারত থ হয়ে যাবে। বইটা আজকের দিনে নয়, রবীন্দ্র বন্দ্যোপাধ্যায় লেখা, বহু পুরাতন বই। আগে বাংলাটাকে গোছানো হবে, তা দেখে সারা ভারত থ হয়ে যাবে। তারপর ভারতটাকে যখন গোছানো হবে তা দেখে সারা বিশ্ব থ হয়ে যাবে। সেই বাংলা গোছানোর কাজ কিন্তু শুরু হয়েছে, ঠিক কিনা? সুতরাং ভবিষ্যৎবাণীগুলো আমরা যদি একটু মেলাতে চাই, আর কিন্তু নটা লাগবে, আর এবার আসবেন না, ওখানে দাঁড়াবেন। তো সেই জায়গাটা দাঁড়িয়ে আমরা যে গুরুকে পেয়েছি সেই গুরু বালব্রহ্মচারী মহারাজের সঙ্গে আর এই তথাকথিত সমাজে গুরু মহানদের ফারাকটা কোথায়, সেই ঘটনাটা বলবার আগে আমি একটা ছোট্ট গল্প দিয়ে আপনাদের আলোচনাটা শুরু করি। সেটা হলো, এক ভদ্রলোক একটা স্কেলিটনের দোকানে গেছে। এই যে আমাদের প্রত্যেকের সিট গাড়া আছে না, মেরুদণ্ড বলা হয়, বিভিন্ন হাড়ে সব পার্টস পাওয়া যায় যে দোকানে, সেই দোকানে গেছে। গিয়ে একটা শক্তপোক্ত মেরুদণ্ড কিনবার জন্য গেছে। সেই দোকানে গিয়ে দোকানদারকে বলছে, তোমার শক্তপোক্ত মেরুদণ্ড কি আছে, আমাকে একটা দাও তো। মানে উনি ডাক্তার মানুষ, হয়তো কোনো রিসার্চ করবে বা হয়তো ওনার ডাক চেম্বারে ডাকবে এরকম মনে করে। তো প্রথমে একটা মেরুদণ্ড দেখছে, দোকানদারের কাছে এই মেরুদণ্ডটা দেখুন। সেই মেরুদণ্ড শক্ত তো হওয়া ধরে থাক, অটোমেটিক এরকম 3-4টে ব্যাগ নিয়ে দোল কাটছে, 3-4টে ব্যাগ নিয়ে দোল কাটছে। ভদ্রলোক বলছে, ইয়ে কি মেরুদণ্ড দেখাচ্ছেন, আমি চাইছি শক্তপোক্ত মেরুদণ্ড। তখন দোকানদার বলছে, বুঝলেন না, এটা হচ্ছে ধর্মগুরুদের, বর্তমান ধর্মগুরুদের মেরুদণ্ড। এরা সোজা কথা সোজাভাবে বলতে পারে না, এরা বেঁকিয়ে চড়িয়ে হেলে দুলে বিভিন্নভাবে সোজা কথাটাকে জটিল কমপ্লেক্স করে বলে। এটা হচ্ছে বর্তমান ধর্মগুরুদের মেরুদণ্ড। ভদ্রলোক বলছে, এই মেরুদণ্ড আমার চাই না। তার দোকানদার বলছে, তাহলে পাশেরটা দেখুন। পাশেরটা দেখছি একই মেরুদণ্ডে 3-4টে রং করা। ভদ্রলোক বলছি, আবার কি দেখুন মেরুদণ্ডে আবার রং করা হয় নাকি? বলছে, দোকানদার বলছে, বুঝলেন না, এটা হচ্ছে এখনকার রাজনীতির নেতাদের মেরুদণ্ড। এটা তো ঘন ঘন রং বদলায়, দল বদলায়। এটা মুখে যা বলে প্রতিশ্রুতির বন্যা, কাজের নাম অষ্টরম্ভা। তো এই যে রাজনীতির নেতাদের মেরুদণ্ড, এটা ভদ্রলোক বলছে, না না, এই মেরুদণ্ড আমাদের দরকার নাই, এই মেরুদণ্ড আমার দরকার নেই। তখন দোকানদার বলছে, তাহলে পাশেরটা দেখুন। পাশেরটা দেখুন। পাশেরটা দেখছে, বলে একদম পুরো লিকফিক করছে আর কি। মানে ভদ্রলোক নিজের পকেট থেকে একটা 500 টাকার নোট বের করে একটু হাওয়া দিচ্ছে, দেখছে মেরুদণ্ডটা হাওয়ায় উঠছে। ভদ্রলোক বলছে, এটা আমার কোনো মেরুদণ্ড হলো নাকি, 500 টাকার নোটে যে হাওয়ায় উড়ে যায়, এই কী মেরুদণ্ড দেখাচ্ছেন আমাকে? দোকানদার বলছে, বুঝলেন না, এটা হচ্ছে বর্তমান জনগণের মেরুদণ্ড, এটা 500 টাকায় বিক্রি হয়ে যায়।
এরা 500 টাকাতেই বিক্রি হয়ে যায়, ওই জন্য 500 টাকাই উড়ে যাচ্ছে। এটা আপনার পছন্দ না? বলছে না না, আমি শক্ত মেরুদণ্ড চাইছি, আপনি আমাকে কেন বিরক্ত করছেন? তখন বলছে তাহলে পাশেরটা দেখুন। পাশেরটা দেখছে, সেখানেও দেখছে সেরকম 5-6টা ব্যাগ নিয়ে আছে, সোজা দেখতে পাচ্ছে না। বলছে এইটা আবার কি মেরুদণ্ড? বলছে এটা এখনকার বর্তমানে যারা যুক্তিবাদী বিজ্ঞান মনস্ক বুদ্ধিজীবী বলে দাবি করে তাদের, কারণ এরা যে কি বলে নিজেরা কি করে এরা নিজেরাই জানে না। এরা সেই যুক্তিবাদীদের মেরুদণ্ড, বিজ্ঞানবাদীদের মেরুদণ্ড। ভদ্রলোক রেগে গেছে, বলছে মশাই আমি আপনাকে শক্ত মেরুদণ্ড চেয়েছি, আপনি কি দেখাচ্ছেন আমাকে? আপনাকে আমি শক্ত মেরুদণ্ড চেয়েছি, আপনি আমাকে কি দেখাচ্ছেন? তখন দোকানদার বলছে তাহলে এক কাজ করুন, যে কাঁচ ঘেরা ঘর আছে, কাঁচ ঘেরা ঘরটাই দেখুন। ওই কাঁচ ঘেরা ঘরে ওই ঘরটার দিকে তাকিয়ে দেখুন। বলছে সেখানে তো কি গোড়া মতো কেঁচো, কেঁচো তো কোনো মেরুদণ্ড নাই, তালগোল পাকিয়ে আছে, তালগোল পাকিয়ে আছে, তালগোল পাকিয়ে এসে দেখে ভদ্রলোক রেগে গেছে। বলছে এ আবার কি মেরুদণ্ড দেখেন, এ তো মেরুদণ্ডই না, গোটা কত কেঁচো কাঁচের ঘরের মধ্যে তালগোল পাকাচ্ছে। দোকানদার বলছে আরে এটাই তো এখন বেশি চলছে, এই মেরুদণ্ড আপনার পছন্দ না? বলছে না। বলছে তাহলে এটা কিসের মেরুদণ্ড? বলছে এটা তো এখন বর্তমানে সাংবাদিকদের মেরুদণ্ড, কারণ ওরা শুধু চিৎকার করে, হই হট্টগোল করে, কিন্তু নিজেরাই তালগোল পাকিয়ে বসে থাকে, কোনো সিদ্ধান্তে আসতে পারে না। ভদ্রলোক এত বিরক্ত হয়ে গেছে, রাগ করে দোকান থেকে বেরিয়ে যাবে, এরকম রাগটা করে যে বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার পরেই দোকানের একটু ধারে একটা ডাস্টবিন আছে, ডাস্টবিনের কাছে দেখছে একটা শক্ত মেরুদণ্ড ধুলোবালি পড়া, সেই মেরুদণ্ডটা পড়ে আছে। ভদ্রলোক বলছে এটা কীরকম মেরুদণ্ড? দোকানদার বলছে ওহো আমার একদমই মাথায় ছিল না, আপনি যে মেরুদণ্ডটা খুঁজছিলেন এই সেই মেরুদণ্ড, এটা প্রচণ্ড শক্ত, কিন্তু এই মেরুদণ্ড বিক্রি নেই বাজারে, ওই জন্য আমরা ডাস্টবিনে একটা দোকানের ধারে রেখে দিয়েছি, ধুলোবালি পড়ে গেছে, তো এটা কোনো বাজারে কোনো বিক্রি নেই। ভদ্রলোক বলছে এটা কি পরিষ্কার করে আমাকে দেন, এটাকেই পরিষ্কার করে আমাকে দেন, আমি এই মেরুদণ্ডই খুঁজছিলাম, যেটাকে তুমি ডাস্টবিনে রেখে দিয়েছি ওই মেরুদণ্ডই আমার দরকার। গল্পটা থেকে আপনারা কি বুঝলেন? সমাজ পরিবর্তনের কথা আজ পর্যন্ত কে বলেছে? সন্তান দল বলেছে, পরমপিতা বলেছে, তাই তো? আর কোনো ধর্ম সম্প্রদায় বলেছে? আর কোনো রাজনৈতিক দল বলেছে? কোনো বুদ্ধিজীবীরা বলেছে? কোনো সাংবাদিকরা বলেছে? একমাত্র বালক ব্রহ্মচারী মহারাজ তথা সন্তান দল দিনের পর দিন 50-60 বছর ধরে চিৎকার করে করে মাঠে ময়দানে বলেছে যে আজকের সমাজে একটা মা বোন নয়, প্রতিদিন যারা বিশ্বের খবরাখবর রাখেন কয়েক লক্ষ মা বোনের উপর ধর্ষণ বলাৎকার হয় প্রতিদিন, ঠিক কিনা? এটা আমরা বলেছি তো, আর কোনো সংগঠন বলেনি। একটা দুটো মা বোন নয়, আজকের একটা অভয়ের গল্প নিয়ে, আজকে একটা ঘটনা নিয়ে, একটা অভয়ের ঘটনা নিয়ে আমাদের জনগণ এখন রাস্তায় নেমেছে। অথচ সন্তান দলের কর্মীরা যারা 50-60 বছর ধরে চিৎকার করে আসছে যে একটা মা বোন নয়, দুটো মা বোন নয়, প্রতিদিন কয়েক লক্ষ মা বোনের উপর ধর্ষণ বলাৎকার হচ্ছে প্রতিদিন, অথচ আমাদেরকেই ডাস্টবিনে ফেলে রেখেছে সন্তান দলকে। এরা অচ্ছুত, এদের কথা মানা যাবে না, এদের কথা বিশ্বাস করা যাবে না। আজকে সেই সন্তান দলের কথা অক্ষরে অক্ষরে মিলছে, কারণ সন্তান দলের মেরুদণ্ডটা একটু শক্ত, কারণ এতটাই শক্ত যে এদেরকে আজকে একটা হ্যান্ডবিল বের করা হচ্ছে। হ্যাঁ, সেটা বিভিন্ন জেলার ভাই বোনদের কাছে অনুরোধ করবো, আমরা প্রথমে কিছু ছাপাবো, সেটাকে আপনারা ছাপিয়ে এলাকা ভিত্তিক প্রচার করবেন যে আজকে কি অদ্ভুতভাবে ঘটনাগুলো ঘটছে, এবং আজকের দিনের যে ঘটনাগুলো ঘটছে একথা সন্তান দলের কর্মীরা 50-60 বছর ধরে বলে আসছে। পরম পিতা লক্ষ লক্ষ জনসমাবেশে বছরের পর বছর চিৎকার করছেন, তাদেরকে ডাস্টবিনে ফেলে রাখা হয়েছে। এই সমাজ পরিবর্তনের কথা, এই কলিযুগ পরিবর্তনের কথা আমরা বছরের পর বছর চিৎকার করে এসেছি, আমাদের কথা গুরুত্ব পায়নি।
ঠাকুর যার জন্য বারে বারে চিৎকার করে বলেছেন, আজকের এই সমস্ত রাষ্ট্রনেতাদের উদ্দেশ্যে বারে বারে সাবধান বাণী করেছেন যে তোমাদের রাজত্বে যদি একটা মানুষ না খেয়ে মরে তার জন্য তোমাদেরকে কৈফিয়ত দিতে হবে। আরো বলেছেন যদি তোমাদের রাজত্বে একটা পিপিলিকা না খেয়ে মরে তার জন্য তোমাদেরকে কৈফিয়ত দিতে হবে। আরো ভয়ভীতি দেখিয়ে ঠাকুর বলেছেন লক্ষ লক্ষ জনসমাবেশ করে যে তোমাদের স্বাধীনতার পাই পাই আমি হিসাব চাই। আমি 43 বছরে, যখন 43তম স্বাধীনতা দিবস পালন হয় সেই বছরে ঠাকুর বললেন আমি 43 বছরে স্বাধীনতার পাই পাই হিসাব চাই। রাষ্ট্রনেতারা কি বলেছিল? বালক ব্রহ্মচারীর হিসাব দিতে হবে আমাকে। কে বালক ব্রহ্মচারী? হ্যাঁ, একজন ধর্মগুরুর কাছে আমাদের হিসাব দিতে হবে। আমাদের দেশটা আমাদের পৈতৃক সম্পত্তি, প্রাইভেট লিমিটেড কনসার্ন, আমরা যা করবো তাই। বালক ব্রহ্মচারীকে আমরা স্বাধীনতার হিসাব দিতে যাব কেন? রাজনৈতিক নেতারা তারা সাবধান হয়নি। ধর্মগুরুদের উদ্দেশ্যে ঠাকুর বারবার বলে রেখেছেন ওই ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা মঠ মন্দির আশ্রমগুলোকে ভেঙে আমি স্কুল কলেজ হাসপাতাল বানাবো। ঠাকুর বলেছেন তো, লক্ষ লক্ষ জনসমাবেশ করে। এখনো যদি সতর্ক না হও আগামী দিনে তোমরাও প্রস্তুত থেকো। ধর্মগুরুরা গুরুত্ব দেয়নি। আসলে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে সময় উত্তীর্ণ, 30 বছর অতিক্রান্ত হয়ে গেছে। ভাই বোনদের বিশ্বাসে ফাটল ধরছে, আমরা অধৈর্য হয়ে যাচ্ছি। কিন্তু আপনারা হয়তো জানেন না, বালক ব্রহ্মচারী মহারাজকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য বর্তমান বিশ্বে বড় বড় ধর্ম সংগঠন তারা আমেরিকা, অ্যাংলো আমেরিকান সাম্রাজ্যবাদী শক্তির কাছ থেকে লক্ষ লক্ষ মার্কিন ডলার শুধু টাকা খেয়েছিল এবং সহযোগিতা করেছিল সূর্যর আবাসিক বৃন্দকে হাত করে। উপর মহল থেকে, ভারতের উপর মহল থেকে নিচের মহল, আমি আর বিস্তারিত বলছি না, ঘরোয়া ক্লাসে থাকবেন, আমি সব বলবো। আজকের বলার দিন এসেছে আমাদের। আজকে তারা প্রত্যেকেই চক্রান্ত করেছিল বালক ব্রহ্মচারী মহারাজকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেওয়ার জন্য। কারণ এত দুর্নাম বদনাম করার পরেও বালক ব্রহ্মচারী মহারাজকে আটকানো যাচ্ছে না। লাখকে লাখ, কোটির পর কোটি ছাপিয়ে হাজার হাজার মানুষ, সমস্ত ধর্ম সংগঠন বন্ধ হয়ে যাবার মতো হয়েছিল যে বালক ব্রহ্মচারী যদি এইভাবে ঝড়ের গতিতে এগিয়ে যায় আরো কিছুদিন পরে আমাদের মঠ মন্দির আশ্রম বলে কিছু অস্তিত্ব থাকবে না, সব চলে যাবে বালক ব্রহ্মচারীর কাছে। অতএব আটকাও বালক ব্রহ্মচারীকে, খতম করো বালক ব্রহ্মচারীকে। এরাও চক্রান্তের মধ্যে অংশীদার ছিল, নামগুলো আমি আর বললাম না, কোন কোন ধর্ম সম্প্রদায় চক্রান্তের সঙ্গে লিপ্ত ছিল। শুধু শুনে রাখুন, আগামী দিন মিলিয়ে নেবেন হিসাবটা। আজকের যে জনগণ রাস্তায় নেমেছে একটা অভয় কাণ্ডকে কেন্দ্র করে, আমরা যখন বলেছিলাম লক্ষ লক্ষ মা বন্ধুর উপর ধর্ষণ বলাৎকার হয় প্রতিদিন, কটা খবর খবরের কাগজে লেখা হয়, কটা খবর নিউজে প্রকাশ হয়, কটা খবর হাইলাইট হয়, সেদিন আমাদের কথা গুরুত্ব দেয়নি। তার জন্য পরম পিতা সোচ্চার ঘন্টা বলে রেখেছিলেন যে তোমরা চালের কলসিতে পা দিয়ে বসে থাকো আর আমার কাছে এসে আস্তিন গুটি বলো বাবা বিপ্লব কবে হবে, তোমাদের ঘর বাড়ি ছাড়িয়ে কিভাবে মাঠে নামাতে হয় সে আদব কায়দা আমার জানা আছে। আজকের জনগণ রাস্তায় নেমেছে, আজকের জনগণ রাস্তায় নেমেছে কিভাবে অবিশ্বাস্য ভাবে একটা ঘটনাকে কেন্দ্র করে। আজকের বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন, শ্রীলঙ্কার দিকে তাকিয়ে দেখুন, অ্যাকশন নাটক কার লেখা? ঠাকুরের লেখা, তাই তো? আজকে শ্রীলঙ্কায় 199 সদস্যের পতন হয়েছে। সমস্ত এমএলএ এমপি গুলোকে তাদের জামা প্যান্ট খুলে এমনকি জাঙ্গা পর্যন্ত খুলে গণধোলাই, দেশ ছাড়া হয়ে গেছে। আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখুন, সিরিয়ার দিকে তাকিয়ে দেখুন, বর্তমানে 40টা দেশে, প্রায় কম বেশি 300টা দেশের মধ্যে 40টা দেশে যুদ্ধ চলছে, যেটা পরম পিতা অত্যন্ত শিশু বয়স থেকে ভবিষ্যৎবাণী করে রেখেছেন যে মাঝে মাঝে আমার চোখের সামনে ঝিলিক মেরে উঠছে গৃহযুদ্ধের আভাস। এই গৃহযুদ্ধই একদিন বিশ্বযুদ্ধে পরিণত হবে। ঠাকুরের বলা তো, আপনারা সবাই জানেন তো? মাঝে মাঝে আমার চোখের সামনে ঝিলিক মেরে উঠছে গৃহযুদ্ধের আভাস। এই গৃহযুদ্ধই একদিন বিশ্বযুদ্ধে পরিণত হবে। সেই গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে এবং এই জনসাধারণের উদ্দেশ্যে পরম পিতাও সোচ্চার কণ্ঠে ঘোষণা রেখেছিলেন যারা অন্যায় যারা করে
আর অন্যায় যারা সহ্য করে, উভয়ে সমান অপরাধী। একটা শ্রেণীর মানুষ তারা দিনকে রাত, রাতকে দিন মানাচ্ছে, যা ইচ্ছা তাই করছে, আর তোমরা কাপুরুষ নির্লজ্জ ক্রিমের মতো বছরের পর বছর, দিনের পর দিন এই অন্যায়গুলোকে তোমরা সহ্য করে চলেছ। তাই তোমরাও রেহাই পাবে না। আজকের সেই জনগণ হাড়ে হাড়ে টের পাচ্ছে, যাদের ঘরের মা বোনের কোনো নিরাপত্তা নেই, যাদের পেটে দুমুঠো দানা নেই, যারা পেটের জ্বালায় চাকরির জন্য হাহুতাশ করছে। বাংলাদেশে কি ঘটনা ঘটেছে, আজকের আমেরিকায় কি ঘটনা ঘটছে, চায়নাতে কি ঘটনা ঘটছে, আপনার কলকাতার বুকে কি ঘটনা ঘটছে। দুমুঠো খাওয়ার জন্য, একটা চাকরির জন্য বছরের পর বছর তারা বসে আছে, তারা চিৎকার করছে আমাদের চাকরি দাও, কাজ দাও। তাদেরকে চাকরি দেওয়ার বদলে 100টা ছাত্রকে তাদের পেটের দানা, চালের কণার পরিবর্তে বুলেটের দানা ভরে দেওয়া হচ্ছে। 100টা ছাত্রকে বুলেট দিয়ে খুন করা হয়েছে। তার জন্য আজকের গণবিস্ফোরণ শুরু হয়েছে। যেটা সত্য সেটাকে মানতে হবে। আজকের জনগণ হাড়ে হাড়ে বুঝতে পারছে যে তাদের কেউ পাশে নেই। কারণ ঠাকুর বলে রেখেছেন যে এরা কেউ সমস্যার সমাধান করতে পারবে না। কারণ রাজনীতি দিয়ে কখনো সমস্যার সমাধান হয়নি, হিংসা দিয়ে কখনো হিংসাকে জয় করা যায় না, ভালোবাসা দিয়ে গোটা পৃথিবীকে জয় করা যায়। তাই আজকের এই হিংসা রাজনীতি দিয়ে এরা যতই চিৎকার করুক, যতই আইন আদালত কোর্ট কাছারি বসা, এখানকার হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট বলুন, আমি ধিক্কার জানাই ভারতবর্ষের একটা সাধারণ ন্যূনতম নাগরিক হিসাবে। কারণ এই বিচার ব্যবস্থা সঠিক নয়। যে দেশে টাকা দিয়ে আইন কেনা হয়, যে দেশে টাকা দিয়ে উকিল, জজ, ম্যাজিস্ট্রেট কেনা হয়, দিনকে রাত, রাতকে দিন বাড়া হয়, যে দেশে সাধারণ মানুষের জন্য কোনো বিচার নেই, যার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, বিচার তাদের জন্য, এই বিচার ব্যবস্থাকে আমি ধিক্কার জানাই। এই বিচার কোনোদিন আমাদের সুবিচার দিতে পারেনি, পারবেও না। যার জন্য এসেছেন ভারত ব্রহ্মচারী মহারাজ, বিচার কাকে বলে তিনি দেখিয়ে দেবেন। যার জন্য এনেছেন তিনি তার দক্ষিণাস্ত স্বরূপ নেতাজি সুভাষচন্দ্র বসুকে তিনি বলে রেখেছেন তোমাদেরকে কি করে সিধে করতে হয়, শঙ্কর মাছের কাঁটা চাবুকের ঘাটে সবকে সিধে করে দেবো আমি। তাই তাদের সেই প্রত্যাগমনের অপেক্ষায় আমরা আছি। এখানে আমাদের কেউ বিচার দিতে পারেনি, আজ পর্যন্ত বিচার দেবে না। আজকের আমাদের চোখে জল আছে যখন অপারেশন সৎকারের সময়, সূর্যর অপারেশন সৎকারের সময় 1993 সালে আপনারা হয়তো জানেন না যে কতগুলো ক্যাডার বাহিনী, কতগুলো পুলিশ বাহিনী আজকের একটা অভাবকে কেন্দ্র করে আজকের এত মানুষ রাস্তায় নেমেছে। যখন সূর্যর অপারেশন সৎকার হয়েছিল, কত ক্যাডার বাহিনী কয়েকশো আমাদের মা বোনদের ইজ্জত নিয়েছিল। তার জন্য ভারতবর্ষের জনগণ কোথায় ছিল সেদিন? তাদের কণ্ঠ কোথায় ছিল? তাদের প্রতিবাদের মিছিল কোথায় ছিল? যে তারা নিরীহ নিরস্ত্র সন্তান দল, তাদের একটাই অপরাধ, তাদের অপরাধ তারা বলেছিল যে আমাদের বাবা আসবে, আমাদের বাবা জাগবে। সেই অপরাধের তার জন্য তাদেরকে এই নির্মমভাবে মেরে ফেলার জন্য মারা হয়েছিল, চক্রান্ত করা হয়েছিল। আমাদের কয়েকশো মা বোনের নারীর ইজ্জত লুণ্ঠন করা হয়েছিল। তার বিচার আমরা পেয়েছি। সুতরাং আজকের দিনে অ্যাকশন তার উল্টো রিয়াকশন পেতেই হবে। এভরি অ্যাকশন হ্যাজ ইট ইকুয়াল অপোজিট রিয়াকশন। প্রত্যেকটি অ্যাকশনের রিয়াকশন ঘটতেই হবে। এটা ন্যাচারাল থিওরি, এটা প্রাকৃতিক নিয়ম। আজকে শোনা যায়, সত্যি কথা মিথ্যা কথা আমি বলতে পারবো না, আজকের যে আর্যিকরকে কেন্দ্র করে ঘটনা ঘটছে, এই যে লম্বা লম্বা বাপি চুলওয়ালা, এই যে লাশ, এটা কি ভারত ব্রহ্মচারীর মুখ? আপনারা বলুন। যারা গুরুর সান্নিধ্য লাভ করেছেন, ঠাকুরের মাথায় যেরকম লম্বা লম্বা মেয়ে ছেলের মতো বাপি চুল ছিল, তাহলে এই লাশ কোথা থেকে সাপ্লাই হয়েছিল? আমি বলতে পারবো না কোন কর থেকে এসেছে, কিন্তু এইটুকু বলতে পারবো অ্যাকশনের রিয়াকশন শুরু হয়েছে। অ্যাকশনের রিয়াকশন শুরু হয়েছে। যে মহিলাটাকে নিয়ে আজকের এই ঘটনা ঘটছে, তার বাড়ি কোথায়? সোদপুর, তাই তো? অ্যাকশনের রিয়াকশন বুঝতে পারছেন তো? তোমরা একটা পচা লাশকে নিয়ে খেলা করতে চেয়েছিলে, এখন জ্যান্ত লাশের খেলা সামলাও। এভরি অ্যাকশন
তার অপোজিট রিয়াকশন হতেই হবে। কারণ বালক ব্রহ্মচারীকে মারতে গিয়ে পচা লাশ এনে তোমরা মানুষকে ভাঁওতা দিয়েছো, বা জ্যান্ত লাশের কৈফিয়ত তোমরা দাও, কৈফিয়ত তোমাদের দিতেই হবে। কারণ আজকের গণজাগরণ ঘটেছে, আজ আর কোনো দল নেই, আজ আর কোনো পতাকা নেই, ভারতের স্বাধীন পতাকা নিয়ে মাঠে নেমে গেছে। কারণ ইউরোপ থেকে যে ঢল নামছে, সেই ঢল রাশিয়ার চিন্টককে এক ধাক্কায় গঙ্গার পাড় পর্যন্ত যে থামবে। আপনাদের কয়েকটা দৃষ্টান্ত বলে আমি খুব সংক্ষেপে বলবো। সারা পৃথিবীতে কাজ চলছে, কিভাবে চলছে আপনাদের একটা রেল লাইন দেখাচ্ছি। এই রেল লাইনের নাম হচ্ছে ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক। গোটা এশিয়া মহাদেশ জুড়ে এই যে রেল লাইন, মানে আপনার যে রেল লাইনটা ভারত থেকে পাকিস্তান, আফগানিস্তান, গোটা এশিয়া মহাদেশ জুড়ে, ভারত এদিকে বাংলাদেশ, সর্বত্র যাওয়া যাবে। এই এশিয়ান রেলওয়ে, এই রেল লাইন কারা করলো? এটা কিন্তু আমাদের কথা না, এটা কোনো ভারতের সরকার, পাকিস্তানের সরকার, আফগানিস্তানের সরকার বা ভুটানের সরকার কেউ করেনি। কারা করলে এত পয়সা খরচ করে গোটা এশিয়া মহাদেশ জুড়ে? মাইকের সাউন্ড একটু কমিয়ে দেয়। গোটা এশিয়া মহাদেশ জুড়ে রেল লাইন কারা তৈরি করলো? কোন দেশের সরকার করলো? এত টাকা খরচ করলো কারা? কাজ চলছে, ভিতরে ভিতরে কাজ চলছে। আর একটা দেখুন, গোটা এশিয়া ইউরোপ মহাদেশ জুড়ে হাইওয়ে তৈরি হয়ে গেছে, চওড়া চওড়া রাস্তা, যেগুলো আপনাদের এলাকায় হয়েছে না, অনেক জায়গায় হচ্ছে, সারা ভারত না, সারা এশিয়া মহাদেশ জুড়ে, ইউরোপ মহাদেশ জুড়ে এই যে হাইওয়ে গুলো, চওড়া চওড়া রাস্তা, এই রাস্তাগুলো কারা করছে? ভারত সরকার। এই রাস্তাগুলো কোন দেশের সরকার করছে? প্রশ্ন চিহ্ন। আমি কোনো সিদ্ধান্ত দিতে পারি না, তবে সরকারি ভাবে এই পয়সাগুলো কতটা খরচ হচ্ছে বা কারা করছে আমি বলতে পারবো না, কিন্তু হাড়ে ধরে করিয়ে নেওয়া হচ্ছে এবং হচ্ছে এবং হয়ে গেছে। কাজ গুছানো কমপ্লিট। কারণ 50 লক্ষের বাহিনী, তারা তো আসতে হবে নাকি? ব্রহ্মপুত্র নদীর উপরে 60টা ব্রিজ তৈরি হয়ে গেছে, 60খানা ব্রিজ। অত বিশাল বাহিনী আসবে, সন্তানদের দায়িত্ব নেই আগামী দিনে? আপনার দায়িত্ব আছে তো নাকি? ঠাকুর কিন্তু দুটো অপশন দিয়ে রেখেছেন। আমি মাননীয় সম্পাদক মহাশয়কে জিজ্ঞাসা করেছিলাম, এই ঠাকুরের যে বলা ঘরে ঘরে তল্লাশি হবে, সে দিনকে আসবে, উনি এড়িয়ে গেছিলেন না, আর সেরকম কিছু হবে না। আমি যখন ঘুরিয়ে ধরেছি না, ওই অপারেশন সরকার যেটা হয়েছিল, ওটা তো ঠাকুরের বলা আছে, বর্ডার গার্ড দিনটাও করা যাবে, সুট্টা ধামা আক্রমণ হবে, কিভাবে হবে, জলপথে স্থলপথে আসবে, ছদ্মবেশে আসবে, হ্যাঁ, এবং তোমাদের উপর আইন জারি করবে, তোমরা ধৈর্য ধারণ করবে। এটা তো পুরো পূর্ব পরিকল্পিত। অপারেশন সরকারের সঙ্গে তো ঘরে ঘরে তল্লাশির কোনো সম্পর্ক নাই। তখন বলছেন বলা যখন আছে ঠাকুরের, হলেও হতে পারে অল্প কিছু দিনের জন্য, তবে খুব বেশি দিন সময় পাবে না, কারণ বাহিনী প্রস্তুত। এই যত দোষ ঘুরে ফিরে আসবে নন্দ ঘোষ সন্তান দলের উপরে, সেই ঝড় আসছে, সন্তান দলের উপরে সেই ঝড় আসছে। কারণ আপনারা বলেছেন না, অ্যাকশন নাটক করে এই নবসদস্যের পার্লামেন্ট ভেঙে দাও, গুড়িয়ে দাও বলেছেন তো, হ্যাঁ, নবসদস্যের সংবিধান জ্বালিয়ে দাও, গুড়িয়ে দাও। আপনাদেরকে পুজো করবে? আপনাদেরকে পুজো করবে? ওরা চাইছে আমরা দেশটাকে সমাজটাকে ম্যানিপুলেটেড করে মানুষগুলোকে প্রায় 12 মানুষ মেরে দাও, যে কটা মানুষ টিকে থাকবে। আপনারা যে প্লাস্টিকের ডিম খাচ্ছেন, যে প্লাস্টিকের চালগুলো খাচ্ছেন, এইভাবে টোটাল আগামী দিনে উইদাউট টিচার, উইদাউট ফার্মার, মানে চাষি বলে কিছু থাকবে না, সবকিছু কৃত্রিমভাবে তৈরি করা হবে। উইদাউট ডক্টর, আগামী দিনে কোনো ডাক্তার লাগবে না। অনলাইনে চিকিৎসা, অনলাইনে ডেলিভারি, অনলাইনে মেডিসিন, অনলাইনে লেখাপড়া, সব কিছু ম্যানিপুলেটেড করতে চাইছে। রাবণ যেমন স্বর্গে স্বীকৃতি দিতে চেয়েছিল, আর ঠাকুর তাহলে কি করতে এসছেন? ওরা যদি সব করবে, ঠাকুর কি করতে এসছেন?
তাই আগামী দিনে ঠাকুর তার সন্তানদের উদ্দেশ্যে বলে রেখেছেন যে বলো ভাব একদিকে দুনিয়া একদিকে, সেই দিন কিন্তু আসছে। এখন আর বক্তৃতা দেওয়ার সময় নেই, সেই পরীক্ষা দিতে হবে। ঘরে ঘরে তল্লাশি। বল বালক ব্রহ্মচারী বেঁচে আছে বলিস কোথায়? বালক ব্রহ্মচারী নেতাজি নেতাজি করিস কোথায়? নেতাজি বিপ্লব বিপ্লব করিস অস্ত্র শস্ত্র কোথায়? হাজারো প্রশ্ন। সেদিন যদি অস্বীকার করেছে তো আউট। যদি মুহূর্তের জন্য দ্বন্দ্ব দ্বিধা দেখা দেয় স্বীকার করবো কি না করবো না, তা হলেও আউট, আমার ঘটনা থেকে বাদ। ঠাকুরে বলা তো। সুতরাং সেই পরীক্ষা দিতে হবে। বুকে বেরোট করে বলবে বল বালক ব্রহ্মচারী কোথায়? নেতাজি কোথায়? ঘরে ঘরে তল্লাশি। বাপ একদিকে দুনিয়া একদিকে। সেদিন আপনার স্ত্রী পুত্র কন্যা আপনার পায়ে ধরে বলবে ওগো একবারের জন্য বলো আমরা বালক ব্রহ্মচারী শিষ্য নই। আমরা নাম গান আগে করতাম এখন আর করি না, আমরা তার দীক্ষিত নই, ইত্যাদি ইত্যাদি। অস্বীকার যদি করো ওরা তোমাদেরকে নিয়ে জামাই আদর করবে। ঠাকুর দুটো অপশান দিয়ে রেখেছেন। ওরা তোমাদেরকে নিয়ে জামাই আদর করবে। আর যদি তোমরা, কিন্তু প্রকৃতি তোমাকে বিমুখ করে ফিরিয়ে দেবে। আর যদি তোমরা স্বীকার করো যে হ্যাঁ আমরা বালক ব্রহ্মচারীর শিষ্য, আমরা তার নাম কীর্তন প্রচার করি, আমরা বিপ্লবের কথা বলি, আমরা পরিবর্তনের কথা বলি, তাহলে ওরা তোমাদেরকে মারতে মারতে মেরে ফেলতে পারে, কিন্তু প্রকৃতি তোমাদেরকে দুহাত বাড়িয়ে কোলে করে নেবে। তোমরা 80 চাও না 80,000 চাও? 80,000 জন্ম আসতে চান নাকি 81 জীবনে এই খেলাটাকে পার করতে চান? জন্মমৃত্যুর খেলাটাকে কোনটা চান? 81 চান তো? তাহলে 80,000 জন্মের আসা যাওয়ার খেলাটাকে যদি বন্ধ করতে হয় তাহলে এখানকার পুলিশ মিলিটারি দুধরে মারলো না, মেরে ফেলবে। ঠাকুর বলছেন মৃত্যু যে কত বড় আনন্দে, যদি তোমরা জানতে পারতে তাহলে তোমরা মৃত্যুকে দেখে ভয় পেতে না, মৃত্যুকে তোমরা ওয়েলকাম করতে, স্বাগত জানাতে। ঠাকুরের একটা বড় কথা আছে, বললাম যে মৃত্যু যে কত বড় আনন্দে তোমরা যদি জানতে, তোমরা মৃত্যুকে, আমরা মৃত্যুকে সবাই ভয় পাই। ঠাকুর বলছেন মৃত্যু যে কত আনন্দে তোমরা যদি জানতে তাহলে তোমরা মৃত্যুকে ভয় পেতে না, মৃত্যুকে তোমরা ওয়েলকাম করতে। আর আগামী দিন ঠাকুর কি বলছেন? আগামী দিন ঠাকুর বলছেন যে তোমরা মৃত্যুটাকে দেখেছো, মৃত্যুর পরেরটা দেখোনি, আমি সেই ইতিহাস রচনা করে যাব। লাস্ট মিটিং ঠাকুরের 1993 সালের গেদের মিটিং, 27 মার্চ 1993। ঠাকুর কি বললেন? এখনো যদি আমি না নামি আমার গুরুগিরি ছেড়ে দেওয়া উচিত, আমার সন্তানদেরকে আমি কি কৈফিয়ত দেবো? তাই তো বলেছেন তো গেদের মিটিং এ। তখনও বুকনি দিয়ে যাচ্ছে, যা 2-3 মাস পরে জেনে যিনি চলে যাবেন চিরদিনের জন্য, তখনও বুকনি দিচ্ছেন যে এখনো যদি আমি না নামি আমার গুরুগিরি ছেড়ে দেওয়া উচিত, আমার সন্তানদেরকে কি কৈফিয়ত দেব? অনেক আগেই নামা উচিত ছিল। তারপরে বলছেন যদি কেউ না নামে আমি একাই নামবো। কখন বললেন? 27 মার্চ। ঠাকুরের কাছে মেদিনীপুর থেকে একদল মস্তান গেছে, সে মেশিন টেশিন দিয়ে, বুঝলেন? এ বলছে বাবা ও তুমি সবসময় বিপ্লব করো, তোমার আমরা সব রেডি হয়ে এসছে, হ্যাঁ তুমি বলো কবে বিপ্লব করবে। ঠাকুর বলছেন তোরা সব রেডি? বলে হ্যাঁ আমরা রেডি। ঠাকুর আবার একটু মশকরা করছেন, এইসব এনেছিস তো? ঠাকুর তো এইসবে বিপ্লব করবেন না, তবুদের সাথে মশকরা করছেন, এইসব এনেছিস তো? হ্যাঁ সবে ধরো 5 জমা রাখ, 5 জমা রাখ, বুঝলে? বুঝলে আমার অপারেশন শুনে রাত্রি 12টা। আজকে অনেক তথ্য ওপেন করে দিচ্ছি কারণ ছোড়া অত্যন্ত। আমি বহু ঘরোয়া ক্লাস করার সুযোগ পেয়েছি, বহু বয়োজ্যেষ্ঠ যারা সন্তান দলের নেতৃস্থানীয় ছিলেন, ঠাকুর বাড়িতে লেকটাউনে যেতাম। আমি যেটুকু জানার সুযোগ পেয়েছি সেটুকু বলবো। বাণী বলার বা ফলি বলার কোনো এখতিয়ার আমাদের কারণ নাই, অধিকারও নাই, সেটা খুব অনুচিত। আমি যেটুকু জেনেছি সেটুকু বলছি। তো ঠাকুর কি ওদেরকে বলছেন, বুঝলে বুঝলে আমার অপারেশন স্টার্ট রাত্রি 12টা। মানে তাহলে ঠাকুরের অপারেশন স্টার্ট রাত্রি 12টা। ওরা শুনে ওইটুকু শুনে চলে গেল, ওদের মাথায় ঢুকলো না যে রাত্রি 12টা থেকে তাহলে কোন বছরে বা কোন দিনে সেটা জিজ্ঞাসা করলো না, ওইটুকু শুনেই খুশি হয়ে চলে গেল। একদিন ঠাকুরের সন্তান দল কেন্দ্রীয় কমিটির 2জন যুগ্ম সম্পাদক ছিলেন, একজন পরমপিতার মনোনীত চিত্তশিক্ষা মহাশয় আর
অসীম বসু। এই অসীমদা একদিন, উনি আমার অ্যাকাউন্টেন্সির ছাত্র, ঠাকুরের দুটো পায়ের গোড়া চেপে ধরে বলছেন, বাবা তুমি সবসময় বিপ্লব বিপ্লব করো, আজকে তোমাকে কইতেই হবে, তুমি কবে বিপ্লব করবা? ঠাকুর বলছে কইতেই হবে, হ্যাঁ কইতেই হবে, কইতেই হবে, হ্যাঁ কইতেই হবে, আজকে তোমাকে কইতেই হবে, তুমি কবে বিপ্লব করবা? ওই ঘর মার্চ আসছেন গিয়া। এবারে অসীমদা তো অ্যাকাউন্টেন্সি ছাত্র, অঙ্ক ভালো বোঝে, আমাকে বোকা পাইছো, কোথায় মাঠ আর কোথায় আসছেন কি ইংরেজি বাংলা উল্টো পাল্টা আমাকে বুঝিয়ে দিচ্ছ। তো ঠাকুর বল ওই ওই ইংরেজি বাংলা হিসাবগুলো তো আমি করতে পারি না, ওগুলো তারা কইরে লস, ওগুলো তারা কইরে লস, মানে মুখ দিয়ে বেরিয়ে গেল। অনেকে ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে, মার্চ থেকে আশ্বিন, আশ্বিন থেকে মার্চ, এরকম থেকে টাকে বলেননি। ওই ঘর মার্চ আশ্বিন গিয়া, এই চারটে শব্দ, মার্চ একটা মাস আর আশ্বিন একটা মাস কিন্তু ঠাকুর উল্লেখ করেছেন। আর ঠাকুর গেদের মিটিং কি বললেন যে এখনো যদি আমি না নামি আমার গুরুগিরি ছেড়ে দেওয়া উচিত, আমার সন্তানদের কি কৈফিয়ত দেবো, আমার অনেক আগেই নেমে যাওয়া উচিত ছিল। আমি যদি বলি, যদি কেউ না নামে আমি একাই নামবো, আমি যদি বলি যে ঠাকুর একাই ওই মার্চেই নেমে গেছেন, হিসাব থেকে ভুল হবে। কেউ যদি না নামে আমি একাই নামবো, তাহলে ঠাকুর মার্চেই নেমে গেছেন, এটাকে বলা ভুল হবে। তাহলে আশ্বিনের বিপ্লবটা বাকি। আমরা যারা মহাভারত পড়েছি সেখানে দেখবেন কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল কিন্তু আশ্বিন মাসে। যারা রামায়ণ পড়েছি তারা দেখবেন লঙ্কা কাণ্ড হয়েছিল আশ্বিন মাসে। ঠাকুরও কিন্তু বলেছেন আশ্বিন মাসটা উল্লেখ রেখেছে। কোন আশ্বিন? ওটা ড্যাশ ড্যাশ ড্যাশ, ওটা আপনার আমার হিসাবের বাইরে। কারণ ঠাকুর বলেছেন আমি কোনো উচ্ছিষ্টের মধ্যে যাব না, আমি কখন কি করি আমার ডানাতের কথা বাহাত জানতে পারে না, বাহাতের কথা ডানাত জানতে পারে না। এমনকি আমার অন্তরের মধ্যে স্বয়ং শিব প্রবেশ করলে, স্বয়ং শিব প্রবেশ করলেও আমার অন্তরের কথা জানতে পারবে না। সুতরাং ওই হিসাবটা আমরা করবো না, ওটা ঠাকুরের উপরে। কোন আশ্বিন, কোন আশ্বিনে শেষ করবেন সেটা ঠাকুরের ব্যাপার, কিন্তু ঠাকুর যেটা বলেছেন আমি সেটাই বলছি। তাহলে এইটুকু আমরা ধরে নিতে পারি যে আগামী দিন সন্তান দলের ভাই বোনদের অনেকটা দায়িত্ব এবং কর্তব্য আছে। সব যদি মরে যায়, তাহলে যখন পাতার রেল স্যাংশন হলো, ডাক্তার বিধানচন্দ্র রায় ঠাকুরকে গুরুদেব গুরুদেব করে রাখতেন, মাঝে মাঝে যেতেন, মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবাংলার। একদিন ঠাকুরের কাছে গিয়ে বলছেন, গুরুদেব আজকের পাতার রেল স্যাংশন হয়ে গেল বিধানসভায়। ঠাকুর বলছেন স্যাংশন হয়ে গেল, ওটাকে উড়ান পুর করতে পারলে না, তাহলে তো সাধারণ মানুষের কামে আইতো। তো বিধানটা বলছেন না গুরুদেব, বিল পাস হয়ে গেছে। তখন ঠাকুর বলছেন ও বিল পাস হয়ে গেছে, তা করছস কর, তোর কি কামে লাগবো আমি জানি না, আমার অনেক কামে লাগবে। এবার বিধানটায় চমকে উঠেছিল, তোমার আবার কি কামে লাগবে? না, কলকাতায় এত মরা পড়বে যে ওগুলো তো দাহ করার লোক থাকবে না, আমার সন্তানেরা মুখে রামায়ণ নাম কীর্তন করতে করতে পাতাল রেল ভরাট করবে। তাহলে আগামী দিন আপনাদের দায়িত্ব আসছে, হ্যাঁ কি না? আছে তো আগামী দিনে? নাকি ঠাকুরকে অস্বীকার করে এখন ঘরে ঢুকে যাবেন? হ্যাঁ, ভয়ে রামনাম বন্ধ করে দেবেন। কালকে যদি চারঘাট এলাকায় যদি পুলিশ মারধর করে রামনাম নাম কীর্তন বন্ধ করে দেয়, আপনারা কীর্তন বন্ধ করবেন? তারপর দিন আরেকটা টিম নামাবেন, তাদেরকে যদি তুলে নিয়ে যায় তারপর দিন আরেকটা টিম নামাবেন, কিন্তু কীর্তন যেন বন্ধ না হয়, খোলের আওয়াজ যেন বন্ধ না হয়। আগামী দিন টিকে থাকার একটাই রাস্তা, বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার রাম নাম, এই কীর্তন যেন বন্ধ না হয়। আমার সমস্ত আলোচনার সার কথা এটাই, আমাদের মুখ থেকে যেন রাম নাম কীর্তন বন্ধ না হয়। ঠাকুর আর একটা জায়গা বলছেন সন্তান দলের দায়িত্ব কর্তব্য সম্পর্কে, আমার আত্মপ্রকাশের পর আমি থাকবো কয়েক মাস, আর নেতাজিকে থাকতে হবে কয়েক বছর। এগুলো খুব ঘরোয়া ক্লাসের কথা বলছে, আজকে বলতে বাধ্য হচ্ছি, সময় উত্তীর্ণ। কারণ ঠাকুর ক মাস বলেননি, নেতাজি ক বছর থাকবেন তাও বলেনি, শুধু এইটুকু বলেছেন আমার আত্মপ্রকাশের পর, আমার আত্মপ্রকাশের পর আমি থাকবো কয়েক মাস, আর নেতাজিকে থাকতে হবে কয়েক বছর।
এই কয়েক মাস সারা বিশ্ব থেকে ঢল নামবে শুধু আমাকে দর্শন করার জন্য। এত ভিড় হবে, তার জন্য আমাকে রাখতে হবে কাঁচ ঘেরা ঘরে। এখন যেমন সূত্রে গিয়ে আমরা গিয়ে সব হুমড়ি খেয়ে পড়তাম একসঙ্গে 5 জন 10 জন মিলে, সেই সুযোগটা এবারে পাবো না, কারণ এত ভিড় সামলাবার জন্য কাঁচ ঘেরা ঘরে রাখতে হবে। আর তোমরা যারা আমার কাছে দীক্ষা নিয়েছো, আমার কাছে আসবার চেষ্টা করবে না। একান্ত যদি, মানে ধরুন অনেকদিন ঠাকুরকে তো দেখেননি, একান্ত যদি দেখার ইচ্ছা হয় দূর থেকে বাইনোকুলার দিয়ে দেখে নেবে। আর যারা আসেনি, আসতে পারেনি আমার কাছে, তাদেরকে আগে দেখার সুযোগ করে দেবে। আর তোমরা মাসের পর মাস কাঁধে চিড়ে গুড় নিয়ে লাইন কন্ট্রোল করবে। তাহলে আগামী দিন দায়িত্ব আছে আপনাদের, আছে তো? তবে গতি সত্যম বই, খুব পুরাতন বই, ওই তবে গতি সত্যম বইটা পড়ে দেখবেন। সেখানে ঠাকুর বলছেন, আমার 50 লক্ষ সন্তান যখন মার্চ করতে করতে এগিয়ে যাবে, পুলিশ মিলিটারি পাছায় বন্দুক রেখে হাঁ করে তাকিয়ে থাকবে। আছে তবে গতি সত্যম, অনেক পুরাতন বই, আছে তো? আমার 50 লক্ষ সন্তান যখন মার্চ করতে করতে এগিয়ে যাবে, পুলিশ মিলিটারি পাছায় বন্দুক রেখে হাঁ করে তাকিয়ে থাকবে। তাহলে আপনারা পুলিশকে দেখে ভয় পাবেন? কারণ আগামী দিন, আর ঠাকুর বলছেন আমার সন্তান দল সুপার মিলিটারি। সুপার মিলিটারি মানে কি? মানে পুলিশ মিলিটারি তার থেকেও আরো বেশি পাওয়ারফুল, তাই তো? আমার সন্তান দল সুপার মিলিটারি, তাহলে সেই সুপার মিলিটারি এখানকার পুলিশকে দেখে, মিলিটারি দেখে ভয় পাবে কেন? আধ্যাত্মিক শক্তি সম্পন্ন, আধ্যাত্মিক শক্তি সম্পন্ন। তাহলে এখানকার পুলিশ মিলিটারি দেখে সন্তান দলের সুপার মিলিটারি ভয় পাবে কেন? আপনারা ভাবছেন প্রদীপটা কি সব ভাগ করছে, আমরা সব রাম সাম হেজি বেজি দল, আমাদের আবার কি, আমরা নাকি সুপার মিলিটারি? কি ঠাকুরের কাম নাই খেয়ে দে, আর প্রদীপ দ্বারা কাম নাই, হিসেবে উল্টো পাল্টা ব্যাখ্যা দিচ্ছে। আপনারা বুঝতে পারছেন আপনাদের মধ্যে কি পাওয়ার আছে? যখন আইন অমান্য আন্দোলন হয়েছিল, কি খাদ্য আইন অমান্য আন্দোলন হয়েছিল নাকি? আপনারা জানেন তো? হ্যাঁ, কত দশকে? 68 সালে, 1968 সালে। তখন ঠাকুর বাড়িতে যত আসছে তাদের আগে থেকে এসে বলা, ওদের রাজনৈতিক আন্দোলন হবে বিকেল 3টে, সন্তানদের বলতরা বিকেল 2টো থেকে শুরু করে দিবি, 1 ঘন্টা আগে থেকে শুরু করে দিবি। হ্যাঁ, দিয়ে সব মানে নিরস্ত্র সন্তান দল যত আছে ঠাকুরের কাছে সেদিন, আর ঠাকুর টেনে আনছে নদীনে, যাতে মিছিলটা বড় হয় আর কি। যারা আসছে যা যা ওখানে আছে আইন অমান্য হবে, যাচ্ছে রাজে আইন অমান্য হবে, যা যায় ওরা সব কলকাতা পাঠিয়ে দিচ্ছে। সেখানে ইন্দুদি বলে একজন বয়স্ক বৃদ্ধা, 80 বছর বয়স, কোমর বেঁকে গেছে, সোজা হতে পারে না। সেই ইন্দুদি সবার আগে বৈদিক পতাকা নিয়ে ঢালধারী পুলিশ, লাঠিধারী পুলিশ, বন্দুকধারী পুলিশ সমস্ত ব্যারিকেড টপকে গিয়ে সন্তান দলের নিরস্ত্র কর্মীরা তারা রাইটার্স দখল করেছিল। তারপরের দিন যারা অফিসার ছিলেন, বড় বড় ইনচার্জ, তারা যারা ফিল্ড অফিসার ছিল তাদেরকে ডেকেছে। এটা হলো কি হলো? নিরস্ত্র সন্তান দল তারা রাইটার্স দখল করে নিল, তোমরা কি করছিলে? হ্যাঁ, তখন তোমাদের সাসপেন্ড করা হবে। যারা ডিউটি অফিসার ছিল তারা বলছে, স্যার আমাদের সাসপেন্ড করুন আর শোকজ করুন, আমাদের কিচ্ছু করার ছিল না। কেন? আপনি বলছেন না, আপনারা বলছেন ওরা নিরস্ত্র সন্তান দল। আমরা দেখছি এক একটা চলন্ত শিব, চলন্ত দুর্গা উড়ে আসছে। মানে জানে এতদিন তো একটা শিবের গল্প শুনেছে, তো হঠাৎ যদি হাজার হাজার শিব যদি দেখে তাহলে কিরকম অবস্থাটা হয়? আবার হাতে হাজার হাজার দুর্গা দেখে তাহলে কি অবস্থাটা হয়? তো ভয় এমনি লাগবে পুলিশদের, কটাকে ফায়ার করে, শিবকে ফায়ার করা যায়? ওরা সেই ভয়ে চুপচাপ ছিল। ঠাকুর এই দৃষ্টান্ত, ঠাকুর সন্তান দল তখন রাজনৈতিক দল নয়, রাজনীতি করেও না। এখন যা হচ্ছে এই নিয়ে মাথা ব্যথাও নেই, কারণ আমরা জানি এগুলো হবে। কারণ এটা আমরা বলেছি, তোমরা শোনোনি, আজকে এটা হতেই হবে। সুতরাং আমরা তো মাঠে নেমেই আছি। সন্তান দল আলাদা করে কি মিটিং মিছিল করবো? আমরা তো 50-60 বছর মিটিং মিছিল করছি, আমরা তো ফিল্ডে নেমেই আছি। এবার তোমরা নামো, তোমরা তো নামতে চাওনি, আমাদের কথা বিশ্বাস করো, এবার তোমরা নামো। সুতরাং আপনারা যারা ভাবছেন আমরা রামসাম হেজিগজির দল, আমাদের দিয়ে কি হবে তা না, সব চাবি দেওয়া আছে। শুধু নাম জপটাকে ভালো করে চালিয়ে যান,
আর বিশ্বাসের ঘরটাকে একদম মজবুত করে রাখুন যে পরম পিতা আছেন, আসবেন, তিনি পূর্ণ ব্রহ্ম। এই জায়গাটা মজবুত করে রাখুন। রোগ নিয়ে কোনো ব্রহ্মাণ্ডের কোনো ক্ষমতা নেই। দৈনিক প্রতিবেদন পত্রিকা আমার কাছে পত্রিকাটা আছে। দৈনিক প্রতিবেদন পত্রিকা 1992 সালে, মাসটা আমার মনে নেই, সন্তান দলের সভাপতি অচল সেনকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে আপনি ভারত ব্রহ্মচারী সম্পর্কে কিছু বলুন। তখন অচল সেন একটা মারাত্মক মন্তব্য করেছিলেন যে আমি দিনের পর দিন তার সঙ্গ করেছি, আমার এইটুকু উপলব্ধি হয়েছে যে ভারত ব্রহ্মচারী মহারাজের রুদ্র রূপ আমি দিনের পর দিন প্রত্যক্ষ করেছি। তার ধ্বংসলীলা যদি একবার শুরু হয়, রোগনিওলা ব্রহ্মাণ্ডের কোনো ক্ষমতা নেই তার গতিকে রুদ্ধ করে। এই খবরটা কিন্তু 1992 সালে দৈনিক প্রতিবেদন পত্রিকায় প্রকাশ হয়েছিল। এটা সন্তান দলের সভাপতি অচল সেনের বক্তব্য। আমি কিন্তু জ্ঞান পিপাসু, বিভিন্ন পত্রিকা, বিভিন্ন খবর, বিভিন্ন যত ঠাকুরের ছোটি ছোটি বই আমি কালেকশন করে তত সংকলন যে বইগুলো বের করা হয়েছিল, সেগুলোর মধ্যে প্রচুর ছোটি ছোটি বই আমি সাপ্লাই দিয়েছিলাম। এবং আরও অনেক বই রয়েছে যেগুলো আর 6টা খণ্ড বের করার পরে আর টাকার অভাবে বের করা হলো না। প্রচুর পুরাতন বই ঠাকুরের আমার কালেকশানে আছে। আমি সেই বই থেকে বলছি, আমি একটা কথা বানিয়ে বলছি না। যাই হোক, তাহলে আচ্ছা 3 নম্বর আর একটা অপশান তাহলে দিই, যেটা বলতে বলতে আমি বাদ চলে গেলাম। যে দমিগতি সত্যম বইতে যে পুলিশ মিলিটারি পাচার বন্ধুগুলিকে হাঁ করে তাকিয়ে থাকবে, এই ভাষণে ছাড়াও আরেকটা জায়গা ঠাকুরের ঘরোয়া ক্লাসে বলা আছে, যেটা কোনো বইয়েতে আমি প্রমাণ দেখাতে পারবো না। ঠাকুর বলছেন যদি কেউ প্রশাসন কোনো অফিসার যদি প্রশাসনকে দেখানোর জন্য ফাঁকা আওয়াজ করে, কিংবা তোমাদের বুকে যদি বুলেটের ছড়া চালায়, তাহলে ওই বুলেটের ছড়া আমার সন্তানদের গলায় ফুলের মালা হয়ে যাবে। তাহলে আপনার কি রামসাম জনমধুর হাজিবাজির দল, আমি কেষ্ট বৃষ্টি দুর্গা কালী সব বেটা বেটিকে নামিয়েছি, তোর কুম্বা রিক্সা চালাচ্ছে, বিষ্ণু মোড় বইছে, কথা পাবলিক মিটিংয়ে বলতে পারবেন? মেরে হাত পা ভেঙে দেবে। তাহলে ঠাকুর কাকে বলছে ব্রহ্মা রিক্সা চালাচ্ছে? ক্যাটেগরি গল্প যে সৃষ্টিকর্তা ব্রহ্মা সে রিক্সা চালাচ্ছে, বিষ্ণু মোট বইছে, এবার বিশ্বাস করবে মানুষ। কিন্তু ঠাকুর তাহলে কি ভুল বলেছেন? জাগতের বাক্য বেদ বাক্য তিনি কি ভুল বলেছেন? সুতরাং যে ধ্বনি হতে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে সেই নাদর ধ্বনির মালিক আমি। কে বলছে? ঠাকুর বলছেন যে ধ্বনি হতে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে সেই নাদর ধ্বনির মালিক আমি, ঠাকুর বলছেন। তাহলে যে এই আমার প্রথম আশা, এই আমার শেষ আশা, এরপরে ঠাকুর আর আসবে না। এসেই যখন পড়েছি আমি পৃথিবীটাকে একেবারে নিউ লাইট দিয়ে যাব। আমি কোনো উচ্ছিষ্টের মধ্যে যাব না। সায়েন্টিস্টরা একটা জায়গায় দিয়ে থেমে গেছে। আমি এখানকার বিজ্ঞান যেখানে শেষ, আমার অধ্যাত্ম বিজ্ঞান সেখান থেকে শুরু। আমার অধ্যাত্ম বিজ্ঞান সেখান থেকে শুরু। তাই তোমরা যে জায়গাটা আমরা এখনো বুঝতে পারছি না, যে জড়বাদীরা চাইছে, অ্যাকচুয়াল বিপ্লবটা কোথায়? আমাদের এই বিপ্লবের ব্যাখ্যাটা কি? বর্তমান সমাজে যারা জড়বাদী, যারা তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইতে লিখে শেখাচ্ছে আমাদের ছেলে মেয়েকে যে মাটি জড় পদার্থ আছে না, আপনাদের তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইতে মাটি জড় পদার্থ, কত বড় মিথ্যা জিনিস শেখানো হচ্ছে। এই মাটি যদি জড় পদার্থ হয় তাহলে এত প্রাণ জন্মাচ্ছে কি করে? গাছপালা, কীট পতঙ্গ থেকে শুরু করে, তাহলে কত জলজান্ত মিথ্যা শেখানো হচ্ছে আমাদেরকে যে মাটি নাকি জড় পদার্থ। তো এই জড় বিজ্ঞানীরা চাইছে জড়বাদটাকে প্রতিষ্ঠা করতে, আর ঠাকুর চাইছেন অধ্যাত্ম বিজ্ঞান প্রতিষ্ঠা করতে। জড় বিজ্ঞান যেখানে শেষ, সেখান থেকে অধ্যাত্ম বিজ্ঞানের 1 ক্লাস শুরু। যে কথা বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস ঠাকুরের কাছে গিয়ে স্বীকার করেছিলেন যে এখানকার বিজ্ঞান সাধনা যেখানে শেষ, তোমার অধ্যাত্ম বিজ্ঞান সেখান থেকে শুরু। আমি এমন মতবাদ সৃষ্টি করে যাব যে আজ পর্যন্ত সৃষ্টি হয়নি, যার উপরে আর কিছু আছে কিনা সন্দেহ। এই পৃথিবীর পাঠশালাটাকে আমি ইউনিভার্সিটির
পাঠশালাটাকে আমি ইউনিভার্সিটির মাত্রায় বেঁধে দিয়ে যাব। মানে পৃথিবীটা এখন প্রাইমারি লেভেলে আছে, ঠাকুর সেটাকে ইউনিভার্সিটির লেভেলে, ইউনিভার্সিটির মাত্রায় বেঁধে দিয়ে যাবেন। তাহলে কোথায় প্রাইমারি আর কোথায় ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়? এখানে যেই জন্মাবে সিদ্ধি মুক্তি নির্বাণের চূড়ান্ত মাত্রা নিয়ে জন্মগ্রহণ করবে। ভাবুন তাহলে আজকের এতটুকু সিদ্ধি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, মানে হাজার হাজার বছর ধরে হিমালয় মনীষীরা যোগদান জপদান সাধন ভজন করছে। আর সেখানে ঠাকুর বলছেন, সেখানে ঠাকুর কি বলছেন, যে এখানে যেই জন্মে সিদ্ধি মুক্তি নির্মাণের চূড়ান্ত মাত্রা নিয়ে জন্মগ্রহণ করবে, আলাদা করে জপদান সাধন ভজন করতে হবে না। মানে পৃথিবীর পাঠশালাটাকে তিনি ইউনিভার্সিটির মাত্রায় বেঁধে দিয়ে যাবেন। পৃথিবীর পাঠশালাটাকে একজনকে উঠতে পারবেন না আমার আলোচনা শেষ না হওয়া পর্যন্ত। আমি প্রচন্ড ডিসিপ্লিনটাকে মেনটেন করি, যাতে উঠে যাওয়ার খিদে পেয়ে চলে যায় না। এখন আমি 5 মিনিট সময় দিলাম, যদি উঠতে চান না তাহলে একদম চুপচাপ। জীবনের শৃঙ্খলাটাই বড় জিনিস। এই শৃঙ্খলার অভাবে আজকে আমাদের সংগঠনের এই দৈন্য দশা। এটা খাবলা খাবলা হরির নাম নয়, খুব হাই লেভেলের তত্ত্ব ডেলিভারি ঠাকুর দিচ্ছেন। আপনি আমাদের কোনো দাম নাই। কি বলছিলাম? ইউনিভার্সিটির মাত্রায় বেঁধে দিয়ে যাবে। তার মানে কি? ইউনিভার্সিটির মাত্রা মানে কি? মানে একদম পুরো বিশ্ববিদ্যালয়। আমার ব্যক্তিগত ধারণা থেকে বলছি, এখন যে সমস্ত সন্তানগুলো রাখার, আজ তো অন্য গ্রহ থেকে ঠাকুর সন্তান আনবেন না। এখনকার আপনার আমার ঘরে বা জনসাধারণের ঘরেও হতে পারে যে সন্তানগুলো জন্মগ্রহণ করছে, তাদের চালচলন আচার আচরণ দেখে মনে হচ্ছে তারা যেন আগাম প্রিপারেশন নিয়েই আসছে, আগাম প্রিপারেশন নিয়েই আসছে তারা। কারণ প্যারাশুট বাহিনীর মতো আগে থেকে পোস্টিং করা হচ্ছে। কারণ আগামী দিনের বেদের যুগের উত্তরসূরি। আর এই যে আপনারা চার ছোঁড়াছুড়ি করছেন পার্লামেন্টের মতো, এটা দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি। তথাকথিত ধারায় আমরা ঠাকুর যেখানে সর্বসংস্কার মুক্ত, আমরা এখনো সংস্কারের গণ্ডি আটকে ধরে বসে আছি, আমরা গণ্ডিবদ্ধ হয়ে আছি। তো মহা জ্বালাতন না, এটা হবে না, এভাবে চলতে পারে না। আমরা এখনো সংস্কার মুক্ত হতে পারিনি। ঠাকুর যেখানে সংস্কার মুক্ত, সেখানে আমরা সংস্কার যুক্ত হয়ে আছি। আমরা এখন নেতৃত্ব, কর্তৃত্ব, সেক্রেটারি, সভাপতি এই পদ নিয়ে আঁকড়ে ধরে বসে আছি। তার জন্য, তাদের জন্য যারা এখনো এই পদ নিয়ে কামড়াকামড়ি করছেন, এই পদের কোনো দাম নাই। কারণ সাংগঠনিক সন্তান দলের কাজ শেষ। আমার প্রথম অঙ্কের প্লেয়ারদের সঙ্গে দ্বিতীয় অঙ্কের প্লেয়ারদের সাক্ষাৎ হবে না। ঠাকুরে বলো তো, দ্বিতীয় অঙ্কের প্লেয়ারদের সঙ্গে তৃতীয় অঙ্কের প্লেয়ারদের সাক্ষাৎ হবে না। আপনারা কারা? তৃতীয় অঙ্কের প্লেয়ার। চতুর্থ প্রথম অঙ্কের প্লেয়ার কারা? যারা ঠাকুরের বাল্য সাথী ছিলেন, তাদের কাজ শেষ, তারা চলে গেছে। দ্বিতীয় অঙ্কের প্লেয়ার কারা? যারা এই শাখা জেলা সমন্বয় তৈরি করেছিলেন, কাজ করেছিলেন, প্রচুর তারা প্রচার করেছেন। এখনো সেই ধারা নিয়ে পড়ে থাকলে হবে না। ওই সেক্রেটারি সভাপতি পদ আউট। এখন তৃতীয় অঙ্কের প্লেয়ারে মাঠে পড়া কর্মী। এখন নেতা খুঁজে পাওয়া যাচ্ছে না সন্ধান দলে। এখন যারা আছি আমরা সব মাঠের কর্মী, তাই তো বললাম? হ্যাঁ, যারা নাম গান ধরে রেখেছে তারা কোনো নেতা নয়, তারা সব গাটাকে দিয়েছে। বেশিরভাগ টুপিটাকে একাধিক থাকতে পারে, অনেকের বয়স হয়ে গেছে, অনেকে মারা গেছে। এখন যারা নামটাকে ধরে রেখেছে, সংগঠন ধরে রেখেছে, তৃতীয় অঙ্কের প্লেয়ার, মাঠের কর্মী আমরা। এরা হচ্ছে তৃতীয় অঙ্কের প্লেয়ার। চতুর্থ অঙ্কের প্লেয়ার যখন এশিয়ান লিবারেশন আর্মি ঢুকবে ভারতের উত্তর পূর্বাঞ্চল থেকে, যখন চতুর্থ অঙ্কের প্লেয়ার ঢুকবে, তখন এই তৃতীয় অঙ্কের প্লেয়ারদের একটাই কাজ থাকবে। যে মুহূর্তে ঘোষণা হবে I am Subhash Bose speaking, I am voting in the case of third world war when political vacuum, যখন রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হবে, যখন হাল ধরবার কোনো নেতা খুঁজে পাওয়া যাবে না, ভারতবর্ষের জনগণ ত্রাহি ত্রাহি করবে। আজকে যে জনজাগরণ ঘটেছে বাংলার বুকে, ভারতের বুকে, সারা পৃথিবীর বুকে, এটা অ্যাকচুয়াল জনজাগরণ হয়নি। এখন সমস্ত স্তরের মানুষ রাস্তায় নামেনি। আমি আপনাদের গড়া কাপড় থেকে একটা উদাহরণ দিচ্ছি, হোচিমিনের উদাহরণ দিয়ে ঠাকুর বলছেন, যখন ভিয়েতনামের জনগণের উপরে
ব্রিটিশরা প্রচন্ড অত্যাচার করছে, তখন বারবার সেনাপ্রধান বলছেন, কমান্ডার আপনি আদেশ দিন, আমরা পাল্টা আক্রমণ করে। তখন হোচিমিন বলছেন, ওয়েট ওয়েট, নির্যাতনের রোলার চলছে, প্রচন্ড নারী জাতি প্রতি ধর্ষণ বলাৎকার হচ্ছে, ব্রিটিশরা প্রচন্ড হারে ভিয়েতনামবাসীকে অত্যাচার করছে, এমন অত্যাচার করছে গোটা ভিয়েতনামের জনগণ প্রত্যেকে ঘর থেকে রাস্তায় নেমে গেছে, টোটাল জনবিস্ফোরণ ঘটে গেছে, একটা ফ্যামিলি আর কেউ ঘরে আবদ্ধ নেই, সবাই যখন রাস্তায় নেমে গেছে, সেই সময় এতক্ষণ যে কমান্ডার ভিয়েতনাম হোচিমিন বলছিলেন ওয়েট ওয়েট, সবাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে যে কমান্ডার কেন এখন আদেশ দিচ্ছেন না। করা যাবে ঘটনা আপনারা পড়ে পড়ে দেখবেন, আছে না করা যাবে। যখন গোটা ভিয়েতনামের জনগণ জনবিস্ফোরণ ঘটে গেল, সবাই যখন রাস্তায় নেমে গেল, তখন কমান্ডার বললেন ফায়ার, বলার সঙ্গে সঙ্গে ওই ছোট্ট দেশ ভিয়েতনাম অত বড় বৃহৎ শক্তি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ভিয়েতনাম স্বাধীনতা অর্জন করেছিল। এটা ঠাকুরের পড়া যাবকে বলা আছে। তাই ভারতবর্ষে এখন পুরোপুরি জনজাগরণ ঘটেনি, সবে প্রেক্ষাপট তৈরি হয়েছে, সবে জনজাগরণ শুরু হয়েছে। এটা চূড়ান্ত রূপ যখন নেবে, তখন হাল ধরবার আর কাউকে পাওয়া যাবে না। ভারতবর্ষের জনগণ প্রায় বিচার, আসামি ধরা পড়েনি তো বিচার কি হবে? আসামি ধরা পড়েনি তো বিচার কে করবে? যে দেশে একটা ধর্ষকের বাঁচানোর জন্য 21টা উকিল পাওয়া যায়, একটা উকিলের খরচ প্রতিদিন সওয়াল করতে গেলে 20 লক্ষ টাকা। হাসতে হাসতে তিনি সওয়াল করছেন, তিনি জানেন আমি জিততে পারি বা না পারি, টাকাটা তো পেয়ে যাবে, ওই জন্য তিনি হাসছেন। একটা ধর্ষককে বাঁচাবার জন্য উকিল পাওয়া যায়, এরা বিচার করবে? বিচারেরা কেউ করতে পারবে না, বিচার দিতে পারবে না। তাই জনজাগরণ আরো বেশি করে হবে, গণবিস্ফোরণ হবে। তখন ভারতবর্ষের জনগণ ত্রাহি ত্রাহি করবে, কে আছো বাঁচাও, কে আছো বাঁচাও বলে। শুধুমাত্র এইরকম জনজাগরণ নয়, এর কারণ অনেকগুলো ঘটবে। আজকে কিছুদিন আগে বাংলাদেশে যে ঘটনা ঘটে গেল, আমার কাছে স্ক্রিনশট আছে, আপনাদেরকে আমি দেখাতে পারি। এই স্ক্রিনশটে পরিষ্কার দেখাচ্ছে যে ঠাকুর কত আগে পরাজাবুকে বলে রেখেছেন। পরাজাবুকে এখানে পরিষ্কার বলা আছে, এটা হচ্ছে আমার আবার আজকাল তো চোখ বাজছে, দেখে বলছি কোন টিভি চ্যানেলে দেখাচ্ছে আমি বলছি, পিটিভিবিডি, বাংলাদেশের একটি টিভি চ্যানেল, পিটিভিবিডি নিউজ চ্যানেল বাংলাদেশে। সেখানে পরিষ্কার এই নিউজ চ্যানেলে বলছে, আপনারা অবাক হয়ে যাবেন এই নিউজটা শুনলে, যেটা ঠাকুর শেখ মুজিবর করা যাবকে অনেক আগেই বলে রেখেছেন। সেখানে আজকে সেই করা যাবকে শোনানো হচ্ছে, সেখানে বাংলাদেশের টিভি চ্যানেলে শোনানো হচ্ছে যে মুজিবুর রহমানের আসবার সময় হয়ে গেছে, মুজিবুর রহমানের আসবার সময় হয়ে গেছে। তাকে ওয়েলকাম করবার জন্য বিমানবন্দরে শুধু হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ তাকে স্পিকারটা নিচ্ছে। কি বুঝলেন? মুজিবুর রহমানের দেশে আশাটাকে কেউ ঠেকাতে পারবে না। তিনি যেদিন আসবেন সেদিন লক্ষ কোটি জনগণ তাকে শুধু বিমানবন্দরে ওয়েলকাম করবার জন্য প্রস্তুত থাকবে। এবার তার তো সন্তানরা বলতো, ভারতবর্ষে বাংলাদেশের টিভি চ্যানেল জানলো কি করে, জনগণ জানলো কি করে? এটা তো একদম পাগলের সন্তানরাও বলতো। আর ঠাকুর বলেছেন করা যাবকে, শেখ মুজিবুর করা যাবকে কিছুটাই ইঙ্গিত আছে যে মুজিবুর বাংলাকে গ্রাস করতে চায় না, বাংলাকে এক করতে চায়। তাহলে সেখানে আজকে এই খবর আসে কোত্থেকে? তাহলে কিভাবে কীর্তিনাশা নদীর মতো দল কেটে কেটে কাজ চলছে বুঝতে পারছেন? সমস্ত মহলে তার কাজ শুরু হয়ে গেছে।
তাই জনজাগরণ জনবিস্ফোরণ শুরু হয়ে গেছে, আবারও হবে ব্যাপকভাবে। এবং সেই জনজাগরণ ঘটানোর জন্য আলাদা করে নামতে হবে না, মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে। সেই অত্যাচার এত চরম মাত্রা পাবে তখন উদ্ধারকর্তা হিসাবে ত্রাতার ভূমিকা নিয়ে পরমপিতা বলছি নেতাজি সুভাষচন্দ্র বসু তার 50 বছরের এশিয়ান লিবারেশন আর্মি নিয়ে আত্মপ্রকাশ করবেন। তাই আপনাদের কাছে আমার হাত জোড়ে করে অনুরোধ করছি, আমি পড়ে পড়ে একটা সন্তান দলের ন্যূনতম প্রতিনিধি হিসাবে অনুরোধ করে যাচ্ছি, পরম পিতার প্রতি বিশ্বাস হারাবেন না। কারণ তিনি প্রাক প্রস্তুতি নিয়ে এসেছেন। গ্রাউন্ড প্রিপারেশন না থাকলে তিনি 5 বছর 3 মাস বয়সে 178 বছরের ময়নামতি পাহাড়ে সাধনা করতেন। ত্রিপুরা জেলার ময়নামতি পাহাড়ে সাধনা করতেন মনাই ফকির। যে মনাই ফকির গ্রাম বাংলা দিয়ে হেঁটে গেলে যে গ্রামে বসন্ত কলেরা হতো না, সেই মনাই ফকিরকে স্বপ্নের মাধ্যমে ডেকে এনে দীক্ষা দিয়ে বলছেন, দেখ মনাই, আমি সব ঘরের দেয়াল ভেঙে দিয়ে যাব, সব সীমানার গণ্ডি মুছে দিয়ে যাব, সারা বিশ্বকে এক ঘর এক পরিবার বানাবো। অবিশ্বাস্য মনে হয় না? একটা 5 বছরের শিশু তিনি বলছেন আমি সব ঘরের দেয়াল ভেঙে দিয়ে যাব। আপনাদের শুধু বিবেকের দরকার, আপনারা যারা অন্তত গুরুগত প্রাণ হয়ে আছেন তাদের বিবেকের দরকার আমি প্রশ্নটা রাখলাম যে বালক ব্রহ্মচারী মহারাজ চলে গেছেন, মারা গেছেন, এইসবগুলো বলবার আগে একটা 5 বছরের শিশু তিনি ঘোষণা করছেন আমি সব ঘরের দেয়াল ভেঙে দিয়ে যাব। ঠাকুরের যখন 8-10 বছর বয়স, 10-12 বছর বয়স, তখন আনন্দ মাসে অঙ্ক শেখাচ্ছেন। তখন তো স্লেট পেন্সিল খাতা কলম ছিল না, তার কথা কলা পাতায় লিখতে হতো। বীরু নিজের মতো আঁকি জুকি করছেন। আনন্দ মাসে রেগে গেছেন, আরে বীরু তোর অঙ্কে মন নাই, আমি এত করে বক বক করছি, তুই কি করছিস? মাস্টারমশাই, পৃথিবীতে এক কাঠ হয়ে আছে, আমি সোজা করে বসায় দিলাম। মানে পৃথিবীটা 23.5 ডিগ্রি হেলে ঘুরছে না, বীরু অঙ্ক করছে কি করে পৃথিবীটাকে সোজা করে বসিয়ে দেওয়া যায়। আর মাস্টারমশাই অঙ্ক শেখাচ্ছেন এখানকার যোগ্য। তাহলে একটা বাচ্চা 10-12 বছরের বাচ্চা তার কতটা গ্রাউন্ড প্রিপারেশন থাকলে তবে তিনি প্রথম থেকে 5 বছর বয়সে 10-12 বছর বয়সে ঘোষণা করতে পারেন যে আমি সারা বিশ্বকে এক ঘর এক পরিবার বানাবো। সেই ঠাকুর রাতারাতি লোডশেডিং হয়ে গেলেন, আর আমরা সেই বিশ্বাস নিয়ে আমরা বসে রইলাম। অনেকে ঠাকুরকে ছেড়ে দিলাম, অনেকে রাজনীতিতে চলে গেল, অন্য ধর্ম সংগঠনে চলে গেল। আসলে এবার যে প্রশ্নচিহ্ন বইটা বের করেছি, এই বইটার মধ্যে একটা দুঃখ ঠাকুরের আছে। ঠাকুর বলছেন তিনি যে 8 কোটি 10 কোটি শিষ্যের গুরু দীক্ষা দিয়েছেন, তিনি দুঃখ করে বলছেন যে আমি আমার মনের মতো যদি 5 জনকে পেতাম, মনের মতো 5 জনকে পেতাম, আমি দুনিয়া উথাল পাতাল করে দিতে পারতাম। এবার এই বইতে আছে প্রশ্নচিহ্ন বইটার মধ্যে। তাহলে ঠাকুরের এত 8 কোটি 10 কোটি সন্তান তার কাছে গেছে, আমরা কি তার মনের মতো কেউ নই? ঠাকুর বাড়িতে একদিন 10-12 হাজার দীক্ষা দর্শন হয়েছে, 10-12 হাজার দীক্ষা দর্শন হয়েছে। এবারে ঠাকুরের মানে খুব মেজাজে আর কি ঠাকুর গান করছেন, যদি থাকে পুঁজি মাঝি হবে রাজি, যদি থাকে পুঁজি মাঝি হবে রাজি, এই মাঝি বড় পাজি কিছুতেই হবে না রাজি, যদি না থাকে পুঁজি। এবারে গৌরী শঙ্করটা ঠাকুরকে বলছেন কর্তার আজকের মেজাজটা খুব ভালো, তো অনেক দীক্ষা দর্শন হয়েছে, তো ওই জন্য আজকের ঠাকুরের সময় পেলেই গানটা করতেন যে যদি থাকে পুঁজি মাঝি হবে রাজি। গৌরীদা বলছেন কর্তার আজকের মেজাজটা খুব ভালো, তো অনেক দীক্ষা দর্শন হয়েছে না, যার জন্য কর্তার আজকের মেজাজে গান করছেন। জানো ঠাকুর যেন বলার জন্য রেডি হয়েছিলেন, কি কইলি আজকে অনেক দীক্ষা দর্শন হয়েছে, জানিস আজকে সারাদিনে মাত্র 2টা প্রণাম পাইছি। এই যে 10-12 হাজার দীক্ষা দর্শন পেল, তাহলে তারা সবাই প্রণাম করেছে, তাহলে সেগুলো প্রণাম নয়, মাত্র 2টো প্রণাম পাইছি, মানে 2টো প্রণাম পেয়েছেন তিনি, তাহলে বাকিটা কেউ প্রণাম করেনি। এই জায়গাটা আমাদেরকে জিজ্ঞাসার চিহ্ন রাখতে হবে যে আমরা গুরুকে কতটুকু প্রাণ ভরে ভালোবাসতে পেরেছি। তোমাদের সংসারে যদি 5টা রেশন কার্ড থাকে, তার মধ্যে আমারও একটা রেশন কার্ড ধরে রেখো, তাহলে তিনি আমাদেরকে দীক্ষা দিয়ে তার রক্তের সঙ্গে আমাকে সম্পর্ক করে দিয়েছেন, তাই তো ভুল বলেছি? তিনি দীক্ষা দিয়ে তার রক্তের সঙ্গে আমাদের সম্পর্ক করে নিয়েছেন, রক্তের সঙ্গে মিশিয়ে দিয়েছেন। সেই রক্তের মর্যাদা আমাদের দিতে হবে না? আমরা দেব না? তোমরা দীক্ষা নিয়েছো, দক্ষিণে দাওনি, দক্ষিণে তোমাদের দিতে হবে রক্ত দক্ষিণা, বড় পারবে দেবে। সেদিন আমরা হাজার হাজার ভাই বোন
সুতরাং সেই প্রতিশ্রুতির কথা, দীক্ষা নিয়েছেন দক্ষিণা আপনারা দেননি, দীক্ষা নিয়েছেন দক্ষিণা দেননি, সেই দক্ষিণা দেবার সময় এসে গেছে। তাই আপনারা সেই দক্ষিণা দেওয়ার জন্য তৈরি হয়ে থাকুন। যে মুহূর্তে পরম পিতার ডাক আসবে সেই মুহূর্তে যেন আমরা ঝাঁপিয়ে পড়তে পারি। তবে তার আগে অনেক ত্যাগ আমাদের দিতে হবে, তার আগে অনেক ত্যাগ আমাদের দিতে হবে, অনেক ত্যাগ, যে ত্যাগের কোনো সীমা সংখ্যা নেই। আজকে পাশের বাড়ির দিকে তাকিয়ে দেখুন, বাংলাদেশ, আপনারা মায়ানমারের দিকে তাকিয়ে দেখুন, আজকে সারা বিশ্বে যা ঘটনা ঘটছে সেগুলো দিকে তাকিয়ে দেখুন, সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, ইউক্রেনের দিকে তাকিয়ে দেখুন, আজকে তাইওয়ানের দিকে তাকিয়ে দেখুন, সিরিয়ার দিকে তাকিয়ে দেখুন। সারা বিশ্বে দাবানল চলছে, সারা বিশ্বে বন্যা, মহামারী, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, বন্যা, মহামারী, ভূমিকম্প, চারিদিকে ত্রাহি ত্রাহি করছে অবস্থা, মানুষ দিশেহারা অবস্থায়, কে আছো বাঁচাও, কে আছো বাঁচাও, এই যে অবস্থা সৃষ্টি হয়েছে, এই অবস্থায় প্রমাণ করছে যে এই অবস্থা থাকতে পারে না, আরো ভয়ঙ্কর রূপ নেবে, ভয়ঙ্কর ধ্বংস। যেখানে বন্যা, যেখানে ভূমিকম্প, যেখানে মহামারী, যেখানে যেভাবে মারলে হয় তিনি মারবেন। কারণ তিনি কি বলেছেন, যে আমি প্রকৃতিকে দিয়ে 10 আনা 6 আনা করে ছাড়বো। আমার আলোচনা আপনাদের ভালো লাগছে না? তাহলে উঠে যাচ্ছেন কেন? খিদে পেয়েছে? আপনারা এই দিল্লি যাবেন? হ্যাঁ, 1 ঘন্টা খিদে সহ্য করতে পারেন না, আপনারা দিল্লি যাবেন, নেতাজি বাহিনীর সঙ্গে যোগ দেবেন? এত ব্যস্ততা কিসে? আজকের দিনে আমি একজন ডাক্তার, আমি একদিনে 5,000 টাকা ইনকাম করি, আমি 5,000 টাকা নষ্ট করে আপনাদের কাছে এসেছি কি আপনাদেরকে খাওয়ার জন্য? আমার ঘরে খাবার নেই, একজনে উঠতে পারবেন না, যারা গেছেন অনুরোধ করছি আর উঠবেন না। ঠাকুর যেখানে একদিন ঠাকুর টালাবারকে বলছেন জন্মোৎসবে, আমি প্রকৃতিকে দিয়ে 10 আনা 6 আনা করে ছাড়বো, প্রকৃতিকে দিয়ে 10 আনা 6 আনা করে ছাড়বো। সুচ্চারে ফিরে গিয়ে ঠাকুর গৌরীদাদি বলছেন, আরে গৌরীশঙ্কর কই এত দিলাম, 10 আনা 6 আনা করে ছাড়বো, কিন্তু হিসাবে দেখি 1 আনাও থাকে না। ভাবুন, হিসাবে দেখি 1 আনাও থাকে না। তখন ওখানে যারা উপস্থিত ছিল তারা হাত জোড় করে বলছেন, বাবা সংখ্যাটা একটু বাড়ানো যায় না? তখন ঠাকুর বলছেন, তাহলে তো কাম দেরি হয়ে যাবে রে। এই যে দেরি, সেই কারণে দেরি, আমাদের হিসাবটা ঘুরিয়ে যাচ্ছে। আমরা এই লঙ্কাকাণ্ড কুরুক্ষেত্রের সঙ্গে এবারের বিপ্লবটাকে তুলনা করছি না। লঙ্কাকাণ্ড প্র্যাকটিক্যাল, রামচন্দ্র নিজে ফিল্ডে থেকে যুদ্ধ করেছিলেন এবং সারা পৃথিবী ব্যাপী নয়, এটা একটা আঞ্চলিক ঘটনা। কুরুক্ষেত্র কাণ্ড গোটা ভারতবর্ষব্যাপী হয়নি, কয়েকটা রাজ্যের ঘটনা, এবং কৃষ্ণ ভগবান নিজে ফিল্ডে থেকে যুদ্ধ করেছিলেন। আর ঠাকুর বিপ্লব করলেন কিভাবে? ঠাকুরের আসার আগেই, এখানে আবির্ভূত হওয়ার আগেই আদিত্যনাথ বাবা কি বলেছেন? এবারকার যুববাতার আবির্ভূত হবেন এই বাংলায়, বলেছেন তো ঠাকুর? এবারকার, যেটা শঙ্করনাথ রায়ের লেখা, সাধু সন্ধ্যের মহাসংগ্রহে বইটা পড়ে দেখবেন, ডক্টর শঙ্করনাথ রায়ের লেখা, যে এবারকার যুববাতার আবির্ভূত হবেন এই বাংলায়। তিনি প্রচ্ছন্ন রূপে ধ্বংসলীলা বইয়ে দেবেন সারা সৃষ্টির বুকে, তারপর প্রকট হবেন সচ্চিদানন্দ ঘন ভগবান রূপে। তাহলে ঠাকুরের আসার আগেই ঠাকুর ভবিষ্যৎবাণী করেছেন আদিত্যনাথ বাবা, যে তিনি আড়ালে থেকে যুদ্ধটা করবেন, সামনাসামনি ফিল্ডে থেকে যুদ্ধ করবেন না। তিনি আত্মপ্রকাশ করবেন কখন? যখন গোটা পৃথিবীতে মহাপ্রলয় হয়ে যাবে, বিশাল ধ্বংসযজ্ঞ হয়ে যাবে। তারপরে কলকাতার ব্রিগেড ময়দানে ঠাকুর বলছেন, যেটা আপনাদের দমদম সেন্ট্রাল ময়দানে ঠাকুর বলেছিলেন, যে এতদিন তোমাদের উদ্যোগে, তোমাদের ডাকে আমি মিটিংয়ে গেছি, আমি সুস্থ হয়ে ফিরে আসি একটা সুসংবাদ দেবে। এটা কোনো ভাষণ নয়, গেটের ভাষণ না, গেটের মিটিংয়ে বললেন আমি সুস্থ হয়ে ফিরে আসি একটা সুসংবাদ দেওয়ার ইচ্ছা রইল। মানে তিনি যে অসুস্থ অবস্থায় যাচ্ছেন, সুস্থ অবস্থা হয়ে ফিরে আসবেন। আর দমদম সেন্ট্রাল মিটিংয়ে বললেন যে আমি এতদিন তোমাদের উদ্যোগে মিটিং ডাকে গেছি, লাস্ট যে 3টে মিটিং, হ্যাঁ, এবার আমি আমার উদ্যোগে একটা মিটিং ডাকবো, সেটা হচ্ছে মহামিলনের মিটিং।
সেখানে আমরা সবাই এক হয়ে যাবো আছে না এই লাইনটা? লাস্ট মিটিং দমদম সেন্ট্রাল জেলে। হ্যাঁ, এই প্রসঙ্গে ঠাকুর ঘরোয়া ক্লাসে বলছেন যে ব্রিগেডে যখন মহামেলনের মিটিং হবে, এটা ঘরোয়া ক্লাসে বলছেন, সেদিন দেখবে তোমার পাশের বাড়ির ভাইটিও একই উদ্দেশ্যে কাজ করবে। তোমাদের পাশের বাড়ির ভাইটিও একই উদ্দেশ্যে কাজ করবে, তুমি তাকে জানতে না, চিনতে না। আমাদের সন্তান দলের স্থান এখন 36 নম্বরে, হাটে হাঁড়ি ভেঙে দিয়ে গেলাম। সারা পৃথিবীতে ঠাকুরের যত সংগঠন আছে, সহস্রাধিক সংগঠন, তার মধ্যে আপনাদের যে বিশ্বজনীন তত্ত্ব ছিল আপনাদের স্থান থাকার কথা 1 নম্বরে, আপনাদের স্থান এখন 36-এ চলে গেছে। আপনাদের সন্তান দল সংগঠনের মান ক্রমপর্যায় কোথায় কি দাঁড়িয়েছে বুঝতে পারছেন? সেটা আমাদেরই ভুলে। বাকিটা ঘরোয়া আলোচনা টাইপের বলবো, সব কথা মাইকে বলা যায় না। মানে আমরা এতটাই নিম্ন মানের হয়ে গেছি, বাকিটা ড্যাশ 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 ঘরোয়া আলোচনা টাইপের বলবো। তাই সন্তান দলের কাছে আমার ভাই বোনদের কাছে অনুরোধ, যে কটা আমরা চাকরিতে এখনো আটকে আছি, এখন আমরা যে কজন ভাই বোন চাকরিতে আটকে আছি, আর দয়া করে রংছুট হবেন না। কে কি বোঝালো, কে ভয় দেখালো, কে মারলো, কে ধরলো, কিচ্ছু যায় আসে না। যখন সিঙ্গুর হরিপালে ঠাকুর আমাদের বাঁকুড়া জেলার কিছু ওখানকার স্থানীয় গুরু ভাই বোনরা নগর কীর্তন করছিল, তৎকালীন কমিউনিস্ট সরকার ক্যাডার বাহিনী আমাদের ভাই বোনদের প্রচন্ড মারধর করেছিল, খোল ভেঙে দিয়েছিল, শীতকালের দিনে পুকুরে পানা পুকুরে চুপিয়েছিল। ভাই বোনদের কাছে যখন গিয়ে ঠাকুররা, যখন ভাই বোনেরা ঠাকুরের কাছে গিয়ে অভিযোগ জানালো যে বাবা তোমার নগর কীর্তন করতে গিয়ে, তোমার নাম প্রচার করতে গিয়ে আমাদেরকে এরকম পানা পুকুরে চুপিয়েছে, আমাদের খোল ভেঙে দিয়েছে, ঠাকুর বললেন আমি ওইখান থেকে পরিবর্তনের ঢেউ শুরু করব। আজকে সেই সিঙ্গুর থেকে পরিবর্তনের ঢেউ শুরু হয়েছে। অ্যাকশনের অপোজিট রিয়াকশন আমি আগেই বলেছি। কেউ রেহাই পাবে না। কে কোন দল করলো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। যারা যারা সন্তান দলের অত্যাচার করেছে, একজনকেও রেহাই পাবে না। কারণ সন্তান দল একটা বিশ্ব পরিবার তত্ত্ব, সন্তান দল একটা অখণ্ড বিশ্ব পরিবারের সংগঠন। খণ্ড নীতি, খণ্ড ধর্ম আমরা বুঝি না। এত বড় বিশ্বজনীন সার্বজনীন তত্ত্বকে যারা প্রচার করে, এত বড় বিশ্বজনীন ভাতৃত্ববোধের তত্ত্ব যারা প্রচার করে, যে হত্যা নয় ভালোবাসা, হিংসা নয় প্রেম, দেওয়া নয় আদান প্রদান, সব প্রেম সহ অবস্থানে জীবন কাটাও, এই পৃথিবী স্বর্গে পরিণত হবে, আলাদা করে স্বর্গের চিন্তা করতে হবে না। এত বড় বিশ্বজনীন তত্ত্বকে আজকের জনগণ গ্রহণ করেনি। সেই সন্তান দলকে কি অত্যাচার করেছে বারে বারে। দক্ষিণ বারাসতে স্ট্রিট কর্নার করছিলাম, আজ থেকে 30 বছর আগের কথা, 35 বছর আগের কথা। একটা গিরে ডাকাত বলে এক ডাকাত, কাঁটা বুটের বাড়ি আমার বুকে এখনো সেই ব্যথা রয়েছে। ঠাকুরের কাছে অভিযোগ করতে গেছি, এক গুরু ভাইয়ের নাকে ঘুষি মেরে কপাল ফাটিয়ে দিয়েছিল। সেই গুরু ভাইয়ের ব্যান্ডেজ অবস্থায় ঠাকুরের কাছে নিয়ে গেছে সুচরে, বাবা তোমার নাম করতে গিয়ে আজকে আমাদেরকে মারধর করেছে। আমাদের সেই দৃশ্য এখনো মনে উঠলে চোখে জল চলে আছে। ঠাকুর বললেন ওরে ওরে তোদের মারেনি, ওকে আমাকে মেরেছে। ঠাকুরের কপালে দেখছি এতটা রক্ত, আমরা হাউ হাউ করে কেঁদে উঠেছিলাম যে পরম পিতার এই কষ্ট, আমাদের মাঠটাকে তুমি গ্রহণ করেছো, আমরা সেই পরম পিতার সন্তান। আমরা জানি মাঠে নেমে কত অত্যাচার আমাদের সহ্য করতে হয়েছে, কত জায়গায় আমাদের খেতে দেয়নি, কত জায়গায় মারধর করা হয়েছে, তবু আমরা মুখ থেকে নাম ছাড়িনি। এই নাম আগামী দিনে জাতীয় সঙ্গীত হবে। এখন যে রেডিও টেলিভিশনে সন্তান দলের তত্ত্ব প্রচার হয় না, যে সাংবাদিকরা আজকে ধামাধারি হয়ে সন্তান দলের বিশ্বজনীন তত্ত্বকে, আমাদের রিসেন্ট লক্ষ্মী ঘোষ বলে নদিয়া তাহিরপুরের এক গুরুগণকে গণধর্ষণ করে রাত্রি 8-9টার সময় পাট ক্ষেতের মধ্যে ফেলে দিয়েছে, সেই দেশের পুলিশ, আমরা যে সমাজে বাস করছি, কোনো কেস ডায়েরি না লিখে অ্যাক্সিডেন্ট কেস বলে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আজকের এর বিচার ঠাকুর করবেন না, এর বিচার করতেই আমাদের বিচার আজকে। তারপরে পরে শুরু হয়েছে এই ঘটনা। অ্যাকশনের রিয়াকশন, আপনাদের ঘটনাগুলো মিলিয়ে দিচ্ছি মাত্র, আপনারা মেলাবার চেষ্টা করুন। তার সন্তানের অত্যাচার হয়েছে, গণধর্ষণ হয়েছে, সেখানে তার সন্তানের কেসটাকে পুলিশ ডায়েরি নিল না। অ্যাকশনের রিয়াকশন ভোগ করতেই হবে আজকের সমাজের বুকে যারা যারা অন্যায় করেছে। তাই
আপনাদের কাছে গুরুর গুরুত্ব সম্পর্কে আমার বলতে বলা হয়েছে। 12:30টার সময় গুরুর গুরুত্ব আলোচনা করা যায় না। নামের প্রসঙ্গে আমাকে আলোচনা করতে বলা হয়েছে। আমি বলেছিলাম সন্ধ্যাকে 11টা থেকে আলোচনা শুরু করবেন, তাহলে আমার আলোচনা করতে সুবিধা হবে। গত সপ্তাহে রাজারহাটে গিয়েছিলাম, আমি 2 ঘন্টা যখন আলোচনা করছি তখন আমি আলোচনার প্রসঙ্গেই ঢুকিনি, তখন 2 ঘন্টা পার হয়ে গেছে। এইভাবে 1-1.5 ঘন্টায় আলোচনা হয় না, এত বিশাল বিষয় এত সংক্ষেপে হয় না। এরপরে যখন ডাকবেন সময় নিয়ে আসবেন, যেদিন কর্মী সভা ডাকবেন সেদিন কর্মী আলোচনাই হবে, সেদিন অন্যান্য প্রোগ্রাম রাখবেন না। যাই হোক, আমি সংক্ষেপে বলে শেষ করছি যে আজকের দিনে যে বিশ্ব পরিস্থিতি তৈরি হয়েছে, এই বিশ্ব পরিস্থিতির মাঝখানে আমরা যে গুরুকে পেয়েছি সেই গুরুর কাজ তিনি শুরু করে দিয়েছেন। গণজাগরণ শুরু হয়ে গেছে, সারা বিশ্বকে এক বিশ্ব পরিবার তৈরি হওয়ার কাজ ভিতরে ভিতরে তৈরি হয়ে গেছে। ক্ষেত্র তৈরি, শুধু সংযোগের অপেক্ষা। কারণ ফার্স্ট অপারেশন সিংহাসন খালি রাখা যাবে না, সেকেন্ড অপারেশন সিংহাসন খালি রাখা যাবে না, থার্ড অপারেশন লিডারলেস পরিচয়নের মহাপ্রকাশ আলোক ঠাকুর বইটা পড়ে দেখবেন। ফার্স্ট অপারেশন হয়ে গেছে, সেকেন্ড অপারেশন হয়ে গেছে, থার্ড অপারেশন বাকি, লিডারলেস হবেই। সেই অবস্থায় আজকে আপনাদের একটা ছবি দেখাচ্ছে, যেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে কিভাবে সারা পৃথিবী জুড়ে মানে মহাপ্রলয় শুরু হয়েছে। আপনারা শুধু এখান থেকে মারামারি কাটাকাটিটা দেখছেন। এই ছবিটা আপনারা দেখুন, মহাদেশীয় প্লেটে চলা থামবে না। 7ই নভেম্বর 1993 বর্তমান পেপার, বর্তমান তারিখ বাংলা পেপার। এই ছবিটা দেখুন, এই ছবিটা দেখুন। এই যে সাদা অংশের যে অংশগুলো, এটা যে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এই যে ইউরোপ, এশিয়া মহাদেশ, এই আফ্রিকা, এই যে অস্ট্রেলিয়া, সাদা অংশের যে দেশগুলো বর্তমান পৃথিবীর মানচিত্র। আর এই যে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরে আবছার যে কালো কালো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বর্তমান পত্রিকা, এটা সন্তান দলের কাগজ নয়। আর এদিকে ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এবং এই যে তীর চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, সমস্ত তীর চিহ্নগুলো ভারতের দিকে ছুটে আসছে। ভারতের দিকে তীর চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, মানে এগুলো স্যাটেলাইট ক্যামেরা দিয়ে বর্তমান পৃথিবী সবচেয়ে বড় বিজ্ঞানীরা, যারা নাসা বিজ্ঞান সংস্থা, তারা এই ছবি তারা দেখেছে যে আটলান্টিক মহাসাগরের গভীরতা ছিল যেখানে 30 মাইল, সেটা এখন মাত্র 3 মাইলে এসে দাঁড়িয়েছে। প্লেট যাচ্ছে। এই আমেরিকার উদ্দেশ্যে ঠাকুর অনেক আগেই বলে রেখেছেন, ওই আমেরিকার বড় অহংকার দম্ভ হয়েছে, ওকে আমি আইচা হাতে ভিক্ষা করো। আইচা মানে কি? নারকেলের মালা, থালা বাটিও জুটবে না। আজকে সেই উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ঠাকুর অনেক আগে বলে রেখেছেন। আজকে বিজ্ঞানীরা বলছে এই উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, এই 4টে মহাদেশ একদম জলের তলায় তলিয়ে যাবে। এবং এশিয়া ইউরোপ মহাদেশের মধ্যে 12টা ভূখণ্ড উপকূলবর্তী বহু দেশ তলিয়ে যাবে। এবং সমস্ত নতুন যে প্লেটগুলো যাচ্ছে, এই যে আগামী বেদের যুগ প্রতিষ্ঠা হবে, এই বিষাক্ত মাটিতে হবে না, মাটিও পরিবর্তন করে দেওয়া হবে। কারণ আমরা সব রক্তবীজের দল, আমরা বেদের যুগের কর্ণধার নই। 1969 সালের দীপান্বিতা সংখ্যা করা যাবে, পড়ে দেখবেন, সেখানে সম্পাদকীয় কলমে পরিষ্কার লেখা আছে আগামী বেদের যুগের কর্ণধার হবেন 3 জন। ব্যাস, বৈশিষ্ট্য, অগস্ত্য। কার নাম বললাম? ব্যাস, বৈশিষ্ট্য, অগস্ত্য। ব্যাসদেব মুনি যিনি মহাভারত লিখেছিলেন, বৈশিষ্ট্য মুনি ছিলেন রামচন্দ্র দীক্ষা গুরু, অগস্ত্য মুনি, এরা হচ্ছে আগামী দিনের বেদের যুগের কর্ণধার। তাহলে আপনারা যে চ্যাটরাচরি করছেন, সভাপতির পদটা যদি একবার চলে যায়, সামনে ভাবছে আর বুঝি মনে হয় ফেরত পাবো না, এই চেয়ার থাকবে না, সন্ধ্যায় এই চেয়ার থাকবে না, এই চেয়ারের কোনো ভ্যালু নাই, কারণ সব একাকার হয়ে যাবে। যে ঠাকুর বলেই রেখেছেন, হোক না 14 দল, 1400 দল, সব দলকেই আসতে হবে আমার এই সন্তান দলে। ঠাকুর বলেছেন তো? হ্যাঁ কিনা বলুন? তাহলে ঠাকুর যখন বলেছেন হোক না 14 দল, 1400 দল, সব দলকেই আসতে হবে আমার এই সন্তান দলে, আমরা সন্তান দল থেকে ভেঙে অন্য দলে চলে যাচ্ছি। কত বড় বেকুব আমরা! আসলে আমরা ঠাকুরকে বুঝিনি তো, ঠাকুরকে তো মূল্যায়ন করতে পারিনি, যার জন্য আজকে আমরা সন্তান দলে তত্ত্বটাকে বুঝতে পারিনি। তাই এই যে মহাদেশ প্লেটের চলা থামবে না, এই যে, এবং এখানে আরো বলা হচ্ছে এই যে আপচাপচা কালো রঙের যে আকুণ্ড পৃথিবীর মানচিত্র থেকে
আরো বেশি বড় মানচিত্র হবে এবং এই যে মহাদেশীয় প্লেটে চলা থামবে না। এখানে বলা হচ্ছে যে পৃথিবী যখন প্রথম সৃষ্টি হয়েছিল তার নাম ছিল প্যানজিয়া। কি নাম ছিল? প্যানজিয়া। মানে সমস্ত ভূখণ্ডটা একটা জায়গায় ছিল, আলাদা আলাদা খণ্ড খণ্ড দেশ প্রদেশ ছিল না। এবার এই যে পৃথিবীটা 23.5 ডিগ্রি হেলে ঘুরছে এবং 22-23 মাইল থেকে পার সেকেন্ডে ঘুরছে, মানে কত দ্রুত ঘুরছে ভাবুন। এবারে ভূখণ্ডগুলো কোথায় ভাসছে জানেন? এই যে টিউবওয়েলে জল তুলে আনছেন, টিউবওয়েলে জলটা কোথেকে পাচ্ছেন? জলের একটা লেয়ার আছে, সেটা যেমন নুড়ি বালি কাদা জলের একটা লেয়ার আছে। জাহাজ যেমন জলে ভাসে তেমনি ভূখণ্ডগুলো জলে ভাসছে। এই প্রচণ্ড ঘূর্ণনের ফলে পার সেকেন্ডে 22-23 মাইল থেকে ঘোরার ফলে, প্রচণ্ড ঘূর্ণনের ফলে এই পৃথিবীগুলো, এই ভূখণ্ডগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা বিভিন্ন জায়গায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। যারা কম্পিউটার চালায় যদি ক্লোজ করা যায়, দেখবেন কাঁকড়ার দ্বারা যেমন খাঁজি খাঁজি মিলে যায়, সমস্ত ভূখণ্ডগুলো একটা জায়গায় হয়ে যাবে। তেমনি আবার যে নতুন প্লেটগুলো যাচ্ছে, সমস্ত প্লেটগুলো এই ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এই তিনটে মহাসাগরের থেকে যে প্লেটগুলো যাচ্ছে, যেই আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, অন্যান্য দেশ প্রদেশগুলো তলিয়ে যাবে, সাথে সাথে এই নতুন মাটি তৈরি হয়ে যাবে। এবং সমস্ত মাটিগুলো অ্যারো চিহ্ন করে দেখিয়ে দেওয়া হচ্ছে ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হবে। ভারতের দিকে প্লেটগুলো ছুটে আসছে। তাহলে আপনারা কত বড় ভাগ্যবান, আপনারা সেই ভারতের মাটিতে বাস করছেন। সেই ভারতের মাটিতেই আপনারা পূর্ণ ব্রহ্মকে পেয়েছেন, সেই ভারতের মাটিতেই আপনারা পূর্ণ ব্রহ্মকে পেয়েছেন। এটা আপনাদের অনেক বড় ভাগ্য। আপনারা যে গুরুত্ব আপনারা ভুলে গেছেন। ঠাকুর বলছেন আমার কোনো সন্তান যদি খেয়ে একটু পাতা ছুঁড়ে দেয়, 10 হাত দূর থেকে যদি কোনো বিদেহী উড়ে যায়, সে মুক্তি পেয়ে যাবে। আমার কাছে যারা দীক্ষা নিয়েছে, শুধু সে কেন, তার 14 পুরুষ পর্যন্ত উদ্ধার হয়ে যাবে। তাহলে কাকে পেয়েছেন আপনারা? তার 14 পুরুষ পর্যন্ত উদ্ধার হয়ে যাবে। এমনকি যে গর্ভবতী মা আমার কাছে দীক্ষা নিয়েছে, তার পেটের বাচ্চা পর্যন্ত উদ্ধার হয়ে যাবে। কাকে পেয়েছেন আপনারা? গরুর গুরুত্ব বলতে গেলে বিশাল সাবজেক্ট, আমি যাওয়ার সময় নেই, এই সময়টা এই আলোচনার সময় নয়, এখন পেটে জ্বালা ধরেছে। যাই হোক, যেটুকু পারি বলি। আর নাম নিয়ে বলতে বলা হয়েছে, নাম নিয়ে একটু কথা বলবো। আপনারা ব্যাপকভাবে একটা দিনও যেন নষ্ট না হয়, সে বাড়িতে বাড়িতে হোক আর এলাকায় এলাকায় হোক, 2 জন 5 জন 10 জন 20 জন মিলে প্রতিদিন ব্যাপকভাবে নাম করুন। নামের বন্যা, নামের জোয়ার করুন চারিদিকে। কারণ মূল সন্তান দলের কর্মী কিন্তু আপনারাই, মূল সন্তান দলের শিকড় আপনারাই। আপনাদের সঙ্গে আরো আছে সময় 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 উত্তীর্ণ। ঠাকুরের গোড়াজামুখ থেকে একটা তত্ত্ব আপনাদের স্মরণ করিয়ে দেই, যে আমি যে কথাটা বলেছি না, আসলে আমাদের অনেকে কানে ঢোকেনি। আমাদের গভীরতার অভাব আছে, ধৈর্যের অভাব আছে, যার জন্য এত হাই লেভেলের তত্ত্ব আমার নিতে পারছে না, যার জন্য এত ছটফট করছে। বশিষ্ঠমণি যখন তত্ত্ব, বশিষ্ঠমণির আশ্রমে যখন ভগবান রামচন্দ্র তত্ত্ব আলোচনা করছেন, তখন এক ভক্তের সন্তান মারা গেছে, কিন্তু তিনি ওঠেননি। রামচন্দ্রের আলোচনা শেষ হয়ে যাওয়ার পরে রামচন্দ্র নিজে বলছেন তার সেই ভক্তকে, যে তোমার সন্তান বাড়িতে মারা গেছে, তুমি খবর পাওনি? বলছে হ্যাঁ প্রভু, খবর পেয়েছি। তুমি গেলে না? না প্রভু, সন্তানকে তো আর ফেরত পাবো না, কিন্তু আপনার এই অমূল্য তত্ত্ব তো আমি আর সন্তান সময় সুযোগ পাবো না। তা আমাদের যদি ঠাকুরকে সেইভাবে গভীরে দিতে পারতাম, ঠাকুরের তত্ত্বটাকে গভীরে দিতে পারতাম, তাহলে আমাদের মধ্যে এত ছটফটানি থাকতো না, আমরা বোধ হয়ে যেতাম, আমরা নিস্তুপ হয়ে যেতাম। যাই হোক, আঘাত নেবেন না, আমি একটু স্পষ্টবাদী তো, স্পষ্ট কথা বলতে পারি, আমি কাউকে ইয়াদ করি না। আমিও যদি কোনো ভুল করি আমাকে অনেকে বলে। আমি এই তত্ত্বে বিশ্বাসী যে পিউরিফাইড হতে হবে, যার যত বড় প্রতিবিধান করো, কারণ আগামী দিন অনেক বড় দায়িত্ব আসছে। তো যাই হোক, যে নামের প্রসঙ্গে বলছিলাম, এই যে মহানাম আমরা করছি, এই মহানাম ঠাকুর বলেছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভাবিয়া। এবারে একটা ঘটনা হচ্ছে, এই নাম সম্পর্কে আমাকে বলতে বলা হয়েছে। নামটা অনেকের বক্তব্য যে ঠাকুরের সুরে পড়লে ভালো হয়,
কিন্তু অনেকে তো দীর্ঘদিন একটা সুযোগ করে এসেছে, বড় বড় শিল্পীরা যেভাবে গিয়েছে সেইভাবে তারা করে এসেছে, হঠাৎ তারা কিন্তু পরিবর্তন করা যাবে না। আর ঠাকুর হলেন ভক্তের ভগবান, তিনি তো কাউকে আঘাত দেবেন না। কারণ ঠাকুরের থিওরিটি হলো যে কাঁটা দিয়ে কাঁটা তোলা। আমার কাছে দীক্ষা নিলে কোনো টাকা পয়সা লাগে না, সেটা ভালো কথা। ও কোনো ছেঁড়া পোশাক হোক কোনো দরকার নেই, আমার কাছে জুতো পায়েও সে দীক্ষা নেওয়া যায়। ও এরকম সস্তায় টাকা পয়সা লাগবে না, জুতো পায়েও দীক্ষা নেওয়া যায়। ওরে বাপরে বাপরে, এত সস্তায় গুরু পেয়ে গেছি আমরা, যার জন্য ঠাকুরকে এত সস্তাভাবে দিয়েছি। ঠাকুরকে কতটা কঠোর, কতটা কঠিন, হ্যাঁ সেটা আমাদের ধারণা নেই। একদিন সূর্যের ঠাকুর বাড়িতে গেছি, গৌরী শঙ্কর বাড়িটা পাঠ করে গৌরীটা তাড়াতাড়ি করে বাড়িতে পেড়ে দেয়। সঙ্গে একটা ছোটো বাড়ি থাকতো না, ইয়ং ছেলে, এই শুভর মতো হবে এরকম একটা ইয়ং ছেলে, বেদরক মার ঠাকুর মারতে মারতে ঘেমে যাচ্ছে। আর করবি এরকম, আর এরকম করবি, আর এরকম অন্যায় করবি না। বাবা ভুলে গেছে, ভুলে গেছে, আর করবো না। বল কেনই অন্যায় করেছিস, দীক্ষা দর্শন সব বন্ধ, বল অন্যায় কেন করেছিস। আর করবো না বাবা, আর করবো না, যা এবারের মধ্যে ছেড়ে দিলাম। আমি আর ঠাকুরকে প্রণাম করা হলো না। ওই যে আমি একটু সাংবাদিক মতো সেই গুরু ভাইটার পিছু নিয়েছি, যেই সূর্যের চাতালে নেমেছে তাকে ধরেছে। আচ্ছা দাদা, একটা কথা জিজ্ঞাসা করবো, বলুন আপনি কি এমন অন্যায় করেছেন ঠাকুর আপনি কেন মানবেন? সেটা আপনাকে আমি বলবো কেন, আমি একটু বলুন না, একটু বলুন না। না এগুলো বলার বিষয় না, বলেন না, আপনি একটু বলুন না। মানে সে বলবে না, আমি ছাড়বো না। লাস্টে আমি একদম ঘুরিয়ে ধরেছি, একটু তো ক্লু দেন। ঠাকুরকে তো এত রাগ আমি কোনোদিন রাখতে দেখিনি, একটু ক্লু দেন। তারপর বলছে দেখুন আপনারা যেমন সন্তান দল করেন, রাম নাম কীর্তন করেন, যেটা আজকের দিনে আপনাদের এইটা খুব প্রাসঙ্গিক বলে আমি উদাহরণটা দিলাম আর কি, দিচ্ছি, আগামী দিনে কাজে লাগবে। সেটা হচ্ছে তখন তিনি বলছেন আপনারা যেমন রাম নাম কীর্তন করছেন, পূজা করছেন বেদের তত্ত্ব, আমরাও ঠাকুরের আরেকটা সংগঠন করি, সেটা নাম আমি বলবো না। আমার মিটিংয়ের টাইম ছিল বিকেল 3টে, আমি 3:01 পৌঁছেছিলাম। মাইন্ড ইট, আমি 3:01 মানে 1 মিনিট দেরি করে পৌঁছেছিলাম, যার জন্য ঠাকুর আমাকে এত শাস্তি দিলেন। কাকে পেয়েছেন আপনারা? বড় মহেশ্বরের কাছে যা করেছেন, যা করেছেন ঠিক আছে, গলায় গলায় মাথায় ফুলের থাবড়া করে দিয়েছেন, ধরেছেন প্রেমের দয়াল। এখন আর প্রেমের দয়াল নাই, এখন হেডমাস্টারের মতো অন্তরাল থেকে লাল গাড়ির কলমটা ধরেছেন, ভোট করছেন গ্যাস গাছ বার। এখন কোনো মার্সি নাই, কোনো ক্ষমা নাই, প্রচন্ড বিরাট সতর্ক থাকবেন। আমি আমার প্রিন্সিপাল স্ট্রিক্ট, কে বলছেন? ঠাকুর বলছেন, বড়মাটি বেদে আছে না, আমি আমার প্রিন্সিপাল স্ট্রিক্ট, আমি জজমান খ্যাতিতে টলি নয়, আর তার সন্তানেরা জজমান খ্যাতিতে পাওয়ার জন্য পাগল। ঠাকুর যেখানে বলছেন আমি জজমান খ্যাতিতে টলি নাই, আর তার সন্তানেরা নিজেকে তুলে ধরার জন্য পাগল। আমাকে দেখো, আরে মশাই যে নাম করছেন তো ঠাকুরের দেওয়া, যে জবটা করছেন তো ঠাকুরের দেওয়া, যে তত্ত্ব বলছেন সেটা ঠাকুর দেওয়া, তাহলে আপনার ক্রেডিটটা কোথায়? আপনার যে ক্রেডিট ফলাচ্ছে, আমাদের ক্রেডিটটা কোথায়? সব তো ধার করে ঠাকুর দিয়েছেন। সুতরাং প্রচন্ড সতর্কভাবে, আগামী দিন বিশাল ঝড় আসছে, সেই ঝড়ের দিকে থাকতে গেলে সম্পূর্ণ গুরুগত প্রাণ হয়ে থাকবেন। আমি 2-3টে উদাহরণ দিচ্ছি। মুক্তিযুদ্ধ যখন হয়েছিল আগের বারে, বাংলাদেশে মুক্তিযুদ্ধ যখন হয়, আমি 3টে ঘটনা বলি। এক গুরু ভাই মানে মুসলিম পাড়ার ওপর থেকে টপকে তাকে হিন্দু পাড়ায় যেতে হবে, এদিকে সন্ধ্যা হয়ে এসেছে, কী করবে? তাকে তো যেতেই হবে। এদিকে জানে এই পাড়া দিয়ে টপকাতে গেলে আজকে আমাকে কচু কাটা করে দেবে। এবারে সে ঠাকুরের দীক্ষিত ছিল, সে ঠাকুর 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 ঠাকুর। আগামী দিন আপনাদের এই উদাহরণগুলো কাজে লাগবে, তাই আমি বলছি। ঠাকুর 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 বলছেন যে আমি তো আজকে মরে যাবো, আজকে তো আমাকে এই পাড়া দিয়ে আমাকে যেতেও হবে, থাকতেও পারবো না রাস্তায় পড়ে, আর এই পাড়া দিয়ে যেতে গেলে আমাকে মরতে হবে। ঠাকুর 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 বলছেন। হঠাৎ এক মৌলভী সাহেব কোথা থেকে সেই গুরু ভাইটার সামনে এসে দাঁড়ালেন। বলছি ভাই বাবা তুমি কোথায় যাবে? না বাবা আমি একটু ওই এই মুসলিম পাড়ার চোখে ও হিন্দু পাড়া যাবো। ও কোনো চিন্তা নেই, চলো আমার সঙ্গে চলো, আমি তোমাকে পার করে দিচ্ছি। বলে মুসলিম পাড়াটাকে পার করে দিয়ে তার পাড়ায় ঢুকিয়ে দিলেন, যে দিন মৌলভী সাহেব দাও আর খুঁজে পাচ্ছেন কেন। আরেকটু উদাহরণ দেন। পাকিস্তানি সেনারা
17 জন বাংলাদেশিকে পরপর লাইন ধরে দাঁড় করিয়ে দিয়েছে, দিয়ে এক একটাকে গুলি করছে। 17 জনের ধারে যে আছে পড়েছে, সে আমাদের সে আবার ভারত কমিটির শিষ্য। সে জানে আমিও এই পাল্লায় পড়েছি, আমিও শেষ। সে শুধু ঠাকুরের লকেটটা ধরে ঠাকুর 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 ঠাকুর, কারণ একটা করে গুলি করছে, একটা করে পড়ে যাচ্ছে। 17 জনকে পরপর লাইন ধরে দাঁড় করিয়ে দিয়েছেন, একটা করে গুলি করছে, একজন করে পড়ে যাচ্ছে। সে যদি ঠাকুর 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 করছে। এবার তার বেলায় যখন গুলি করলো, ফায়ার হয়েছে, কিন্তু টোটাটা সে বুঝতে পারেনি। ফায়ারের আওয়াজটা শুনেই সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এবার পাকিস্তানি সেনারা ওরা সব চলে গেছে, ওরা বাড়ি চলে গেছে, ওরা ওখানে চলে গেছে, জানা সব পাড়া মরে গেছে। কিছুক্ষণ পরে সেই গুরু ভাইটা ভাবছে, কই আমার তো কোনো জ্বালা যন্ত্রণা হচ্ছে না, কি আমি তো মরিনি। তখন দেখছি গো আমার তো ডাইরেক্ট গুলি লাগেনি, মানে ওর মানে টোটালটা শেষ হয়ে গেছে। বুঝতে পারছেন? ঠাকুর জানে আমাদের এক সুন্দরবনের গুরু ভাই, আমাদের মাননীয় সম্পাদক মহাশয় চিত্তদাকে প্রশ্ন করেছিলেন, এই কয়েক বছর আগের কথা বলছে, যে সুন্দরবন তো বারবার বলছে জলোচ্ছ্বাসে তলিয়ে যাবে, তাহলে আমরা কি কলকাতার দিকে চলে আসবো? উনি বলেছিলেন কলকাতা কি রেহাই হবে? অতএব যে যেখানে আছে সে সেখানেই থাকো, গুরুগত প্রাণ হয়ে থাকো। ঠাকুরের একটা ক্লাস আছে, ঠাকুর বলছেন তোদের মনুমেন্ট কত তলারে? যে যার মতো 10, 12, 14 বলছে। তেমন ঠাকুর বলছেন ও যাইও, ওই উপরে একটা তলা জেগে থাকবে, বাকি সব জলের তলায় তলিয়ে যায়। বুঝতে পারছেন তো? রেহাই কারণ নেই। আরেকটা উদাহরণ দেই, এক ঘরেতে কিছু গুরু ভাই নাম কীর্তন করছে। এবারে কিছু সেনা সেখানে গিয়ে সব ঘর থেকে বেরিয়ে এসো, বাংলাদেশের ঘটনা বলছে, মুক্তিযুদ্ধের সময়, ঘর থেকে যা বেরিয়ে এসো, সব এক এক করে গুলি করে মারা হবে। তারা বলছে মারতে হলে আমাদেরকে এই নাম কীর্তন আমরা বন্ধ করবো না। এটা খুব ভালো গুরুত্বপূর্ণ আপনাদের কাজে লাগবে। বছর হয়ে গেছে, আমাদের মারতে বলে আমাদেরকে মারুন, এই অবস্থায় মেরে ফেলেন, আমাদের কোনো কিছু করার নেই, আমরা নাম বন্ধ করবো না। আমরা বালক ব্রহ্মচারী মহারাজের সন্তান, আমরা তার নাম বন্ধ করবো না। যেই বলেছে বালক ব্রহ্মচারী সন্তান, তখন তাদের মধ্যে যে একজন কমান্ডার ছিল, সে আবার ছিল ঠাকুরের দিকে ছিল, ছোটবেলায় মৃত্যুর হাত থেকে ঠাকুর তাকে বাঁচিয়ে দিয়েছিল। তার হঠাৎ মনে পড়লো, আরে বালক ঠাকুরের নাম বলে, বালক ঠাকুর, এই বালক ঠাকুর তো আমাকে বাঁচিয়ে দিয়েছিল। তখন সে সঙ্গে সঙ্গে সেই ঘরের মধ্যে ঢুকে বললো, শোনো, তোমরা যার নাম কীর্তন করছো আমি তার শিষ্য, তোমাদের কোনো ভয় নেই। আমি একটু একটা খালি গাড়ি দেখে আমি পাঠাচ্ছি, আমি তোমাদের নিরাপদ জায়গায় পৌঁছে দিচ্ছি, তোমরা আমার কথা শুনে চলো। বলতে সঙ্গে সঙ্গে সেই কমান্ডার একটা ওদেরকে বলতে, সেনা যারা ছিল তাদের বলে একটা খালি গাড়ি নাও, বলে খালি গাড়ি করে সেই গুরু ভাই গুরুগুলোকে একটা নিরাপদ জায়গায় পৌঁছে দিল। এই মুক্তিযুদ্ধের 3টে ঘটনা আপনাকে উদাহরণ দিলাম। ধরো আগামী দিন যে ভয়াবহ দিন আসতে চলেছে, যদি গুরুর নাম আপনি মুখে ধরে রাখতে পারেন এবং গুরুর প্রতি সরলতা বিশ্বাস রাখতে পারেন, গুরু যদি মনে করেন তার সন্তানকে রক্ষা করবেন, কিভাবে রক্ষা করবেন সেটা তার ব্যাপার, শুধু গুরুর প্রতি বিশ্বাসটা হারাবেন না। ঠিক আছে? গুরুর গুরুত্ব নিয়ে আমার বলবার সময় নেই, আমি নামের প্রসঙ্গে বলে শেষ করব। এই মহানাম নিয়ে ঠাকুরের কাছে বহু বিতর্ক গেছে। ঠাকুর ভক্তের ভগবান কাউকে কিছু বলতেন না, শুধু বলতেন যেটা করছিস কর, সবশেষে আমার দেওয়া শুনতে একটু করিস, এতে কাজটা ভালো হয়, এতে কাজটা ভালো হয়। তা আপনারা যেটা করছেন করুন, আমারও একই বক্তব্য। ঠাকুর নিজে যেহেতু গেয়ে দেখিয়েছেন, তার সুর তিনি কীভাবে গাইতে হবে, এবং তিনি নিজেই বলছেন এটা মহাকাশের স্বর্গম, এটা কিন্তু এখানকার স্বর্গম নয়। হ্যাঁ, নিজে গেয়ে দেখাচ্ছেন, জীবে লাগিয়া হরি ঠাকুর বালক ব্রহ্মচারী, এই যুগে দিল নাম রাম নারায়ণ রাম। নিজের নাম নিজে গাইছেন, ভাবুন। হ্যাঁ, মহাকাশে মন্থন করি ঠাকুর বালক ব্রহ্মচারী, এই যুগে দিল নাম রাম নারায়ণ রাম। ঠাকুর মহাকাশ মন্থন করে দিচ্ছে, ভাবুন, কথাগুলো খেয়াল করুন। মহাকাশের স্বরূপ রাম রাম নারায়ণ রাম নারায়ণ রাম। তাহলে স্বরূপ কোথাকার? মহাকাশের স্বর্গম। এখানকার সারেগামা দিয়ে আমরা ম্যানেজ করি বটে, কিন্তু এটা এখানকার স্বর্গম নয়, এটা মহাকাশের স্বর্গম। এখানকার কোনো রাজনীতি দিয়ে মিলবে না। সুতরাং ঠাকুর যেভাবে গেয়েছেন কোনো বিতর্কে যাওয়ার দরকার নেই। ঠাকুরের ক্যাসেটটা বাজান, ঠাকুর কিভাবে দেখেছেন গেয়েছেন সেইভাবে গাইবার চেষ্টা করুন। যেহেতু ঠাকুর বলেছেন এতে কাজটা ভালো হয়,
আমাদের তো সময়টা কম, কম সময় যাতে কাজটা ভালো হয় তার জন্য আমাদের উচিত ঠাকুরের সুরটাকে ফলো করা, ঠিক কিনা? আর যারা শুনবে না, মানবে না তর্ক করার দরকার নেই, কোনো বিতর্কে যাবে না, যে যেমনভাবে করছে করুন। কারণ এই বনগা লাইনের প্যাসেঞ্জার যখন ট্রেনের মধ্যে থাকে, চেঁচামেচি, ধাক্কাধাক্কি, গালাগালি, কিস্তি কেমন মারপিট, চাঁচে ওই গন্ডগোল করে। এই প্যাসেঞ্জারগুলো যখন আবার পাতাল রেলে ওঠে কিছুক্ষণ পর, তখন দেখবেন শান্ত, নম্র, ভদ্র, মনে হয় এটার থেকে ভদ্র মানুষ আর হয়ই না। তাহলে ব্যাপারটা কি হল? পরিবেশ।